আমরা কোথায় যাচ্ছি আর আমরা কোথায় যেতে চাই সেটা আমাদের হাতে কখনোই থাকে না। ভাগ্য সেটা আগের থেকেই নির্ধারণ করে রাখে। আমরা ঠিক সেখানে পৌঁছে যাই যেখানে ভাগ্য আমাদের নিয়ে যেতে চায়। আসলে আমাদের হাতে কিছুই নেই। আজ আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানার আগে আমার অতীতের কিছু কালো অধ্যায় আপনাদের সামনে মেলে ধরতে চাই। আপনাদের নিয়ে যাচ্ছি রঘুদেবপুর, আমার গ্রামে, যেখানে নারীদের সম্মান করা হয় আর কীটনাশক ছাড়াই চাষ করা হয়। এটাই হলো আমাদের পরম্পরা। রাজেশ্বরী, হ্যাঁ ভিকি খাবার খেয়েছে? খাবারের থালা আনতে গেছে। কমলেশ, হ্যাঁ বৌদি, দাও আমাকে দাও, আমি সবাইকে দিচ্ছি। ঠিক আছে। আর একটু ডাল দিই। না আর না বৌদি, ব্যাস। থ্যাংক ইউ দাদা। আমি, বৌদি আর কাকা, আমরা হলাম দাদার সৈন্য। বলে যেখানে সততা বাস করে সেখানে অসৎ ব্যক্তিরা অবাধে প্রবেশ করতে পারে। ঠিক সেরকমই এক অসৎ ব্যক্তি হলো সামনের হোটেলের মালিক পাল বাবু। রাজারাম, হ্যাঁ, এইটা তো ভারী অন্যায়। লাখ লাখ টাকা খরচ করে আমি নিজের হোটেল বানিয়েছি, আর তুমি কি না এই গরিবগুলোকে নিজের হোটেলে ফ্রিতে খাবার খাওয়াচ্ছ? তুমি তো আমার ব্যবসাটাই লাটে তুলে দেবে। আর কি লিখে রেখেছো? 10 টাকায় পেট ভরা খাবার। পালবাবু, আজ থেকে প্রত্যেকটা খাবারের রেট বাড়বে। এটা কি করছেন? তোমার হোটেলের এই লাইসেন্সটা এখন থেকে আমার কাছেই থাকবে। আপনি ওর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিন প্লিজ। ঠিক আছে, আসি স্যার। একটু দেখবেন। শুনেছি রাজারাম নাকি কমপ্লেন লিখিয়েছে। এই সেই কমপ্লিট, এতে চার্ট ভরে এনেছি। এটা পড়েছো তো? তোমাকে রেসপেক্টেড অফিসার বলে সম্বোধন করেছে। রাজারাম লিখেছে যে দুপুর 2টোর সময় যখন আমি সবাইকে খাবার খাওয়াচ্ছিলাম তখনই পালবাবু এসে হানা দিল। কি লিখেছে? ঠিক করে পরিষ্কার কর, ময়লা যেন না লেগে থাকে। আপনি এখানে স্যার? আপনার ছোট ভাইকে পুলিশ স্টেশনে ডেকে পাঠিয়েছে। ও আবার কি করলো? রাতে পালবাবুর গোডাউনে আগুন লাগিয়েছে। হ্যাঁ, আগুন লাগিয়েছে? যান, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। চল আমার সাথে। আরে ভিকি, কি হলো? কি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দাদা, কি হলো দাদা? তুই পালবাবুর গুদামে আগুন লাগাইছিস কেন? আরে আমাদের লাইসেন্স ছিল না ওর কাছে, ওটাই ফেরত নিয়ে এসেছি। সবকিছুর একটা নিয়ম আছে। আমি তো থানায় কথা বলেছি। লাভটা কি হলো? ইন্সপেক্টর তো ওর সাথে বসেই ড্রিঙ্ক করছিল। তাতে কি হয়েছে? কোর্ট আছে তো। ও আমাদের লাইসেন্স নিয়েছে বলে তুই ওর গুদাম জ্বালিয়ে দিবি? অশান্তি তো আরো বাড়বে। আজকে যে করেই হোক এই ঝামেলাটা মেটাতেই হবে। তাতে পুলিশ তোকে যাই শাস্তি শাস্তি দিবে। তো পালদার পাওয়া উচিত। ভিকি, মুখে মুখে তর্ক করিস না। ভিকি, আমি আছি তো, তোর এসব নিয়ে না ভাবলেও চলবে। মানুষের মতো মানুষ হতে গেলে নম্র, ভদ্র আর মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছিস? না হলে জীবনে কোনোদিন কোনো বড় কাজ করতে পারবি না, দেখে নিস। ছোটবেলা থেকে এটাই শিখিয়েছো। তুমি নিজে কি করেছো? আমার রাস্তা আমি নিজেই বেছে নেব। কি রাস্তা বাজবি তুই? লোকের সাথে মারামারি করবি? জীবনটাকে নষ্ট করতে যাস? চল, জেলের হাওয়া খেলে বুঝবি বাস্তবটা কি। চল চল। ভিকি, দাদা, এবার একজন বড় মানুষ হয়েই তবে ফেরত আসবো। শোন ভিকি, শোন না, যাস না ভিকি। বৌদি, ভিকি দাদা বাবু কোথাও পালিয়ে গেছে। আর এইভাবেই আমি কলকাতা পৌঁছলাম। পকেট খালি ছিল, কিন্তু অগাধ মনের জোর ছিল। এই নিন আপনার সিঙ্গারা। আপনার জন্য কিছু আনবো? আরে বাচ্চা পার্টি, তোরাও এসে গেছিস? আরে শোনো, রাতে বাচ্চারা যেন খালি পেটে না থাকে। ঠিক আছে দাদা। এই গোপাল, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আয়। শোনো ভাই, হ্যাঁ বলুন। ওই ছেলেটাকেও কিছু খাইয়ে দাও। এই খোকা, তুইও আয় এদিকে, খেয়ে নে কিছু। খেয়ে নে এটা।
আমার কাছে পয়সা নেই। ওসবের চিন্তা করিস না, দাদা দিয়ে দেবে। বিনে পয়সায় আমি খাবো না। অন্যকে কখনো মানা করতে নেই, খেয়ে নে এখন। ভিক্ষে করে আমি খেতে চাই না, আমি পরিশ্রম করে তবেই খেতে চাই। কারোর কাছে হাত পাততে আমি একদম রাজি নই। তুই তো আমার মন জয় করে নিলি রে ভাই। তোর মতন ছেলে তো আজকাল পাওয়াই যায় না। আমার জন্য কাজ করবি? হ্যাঁ করতে পারি, তবে চাকর হিসাবে নয়, একজন সহযোগী হিসাবে। ঠিক আছে, আমি রাজি। তোর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এদিকে আয়, আরে এদিকে আয়। হ্যাঁ, এ কোনো সাধারণ ছেলে নয়, এ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। একটা সরকারি কন্ট্রাক্টের জন্য গুপ্তদা একটা টেন্ডার ভরেছিল। ও 2 কোটি টাকা নিয়ে যাচ্ছিল, তখনই মুখার্জির লোকেরা ওর পথ আটকায়, যাতে সেই কন্ট্রাক্ট ও না পেতে পারে। কেউ এক পায়ে গেলে সোজা জাহান্নামে পাঠিয়ে দেবো। আরে জানা, আরে কোথায়? আরে কি করছিস? তোমার কন্ট্রাক্ট চাই না, 10 মিনিটের মধ্যে 2 কোটি টাকা জমা করো ভাই। এবার যে কি হবে? এই গুপ্ত, কন্ট্রাক্ট ভুলে যা ভাই, সাথে ওই বাচ্চাটাকেও। 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কোথাও। ভুল লোককে ভরসা করেছিস ভাই, কতবার বুঝিয়েছি তোকে, কিন্তু তুই তো গোয়ার। এই পোর্ট এরিয়ায় শুধুমাত্র আমার রাজ চলবে, আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। একদম ভুল। এসে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। পুরো 2 কোটি। এই যে কি বলেছিলিস যে ও পালিয়ে গেছে আর ফেরত আসবে না? তোর সামনে দাঁড়িয়ে আছে, দেখ কেমন বুক চিতিয়ে, বাঘের বাচ্চা। একটা কথা মনে রাখিস, আজ থেকে শুরু হলো ওর উত্থান, আর তোর পতনের দিন ঘনিয়ে এলো। চল বেটা, চল চল। ভাই ওকে মেরে দেবো কিন্তু। চুপ কর, ওর দুধের দাঁতও ভাঙেনি। দাদা, ওই ভিকি আমাদের পোর্ট এরিয়াতে ইম্পোর্ট আর এক্সপোর্টের সব কন্ট্রাক্ট ছিনিয়ে নিচ্ছে। কিন্তু আমি কবে থেকে বলছি ওকে মেরে ফেলো মেরে ফেলো, বাচ্চা বলে ছেড়ে দিচ্ছিলে খালি। সেদিন আমার কথা শুনলে ওই আগুনের ফুলকি আজ অ্যাটম বম হতো না। অবশেষে গুপ্তদাকে ঢাল বানিয়ে
ওই মুখার্জির ছেলে আমাকে টার্গেট করার চেষ্টা করেছিল। বাবা আমাকে আটকে রেখেছিল, তাই শান্ত ছিলাম আমি। ভিকিকে দিয়ে সমানে আমাদের উপর হামলা করাচ্ছিল। আমাদের প্রত্যেকটা কালো কারবারকে এ পণ্ড করে দিচ্ছিল। এই দেখি এবার তোকে কে বাঁচায়। আরো মারো কে। এবার তুইও মরবি। খেল খতম। শোরুমের শাটার ডাউন মুখার্জি, মনে রাখিস ওর নাম ভিকি। তোকে বলেছিলাম না ওর রয়্যাল বেঙ্গল টাইগার। তোর গল্পের শেষ চ্যাপ্টারও লিখতে এসেছে। তোর খেলা শেষ। দাদা বলেছিল আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আমার সাহস, জোর আর মনোবল দিয়ে আমি যশ, প্রতিপত্তি এবং সফলতা অর্জন করেছিলাম। আমার জীবনে যেটার অভাব ছিল সেটা হলো প্রেম, আর সেই অভাব পূরণ করতে আমার জীবনে এলো ভৈরবী। একে অপরকে তোমরা ভালোবাসো সে কথা ভৈরবী বলেছে, আমি জানি। এই বয়সে ভালোবাসা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিয়ে একটা আলাদা জিনিস। বিয়ে দুই পরিবারের মেলবন্ধন। আমাকে তোমার ঠিকানাটা দাও, আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। হ্যার মতন বড় লোকেদের পোলারা ঘরে থাকে না, এনাকে 5 স্টার হোটেল লাগে। আমরা তো ওখানেই আসি গিয়া। 5 স্টার হোটেলেই থাকেন গিয়া, ঘরবাড়ি সব ওখানেই। ও তাহলে এই ব্যাপার। এখনো অবধি নিজের ঘরবাড়ি নেই আর বিয়ে করার স্বপ্ন দেখছে। বাস দাঁড়া, ঘর দিয়ে কি হবে স্যার? একা ছিলাম তাই দরকার পড়েনি কখনো। কলকাতার কোন এরিয়াতে ঘর চাই স্যার? কাল সকালের মধ্যেই একটা বড় বাংলো কিনে নিচ্ছি আপনার জন্য। ঘর মানে ইট পাথরে তৈরি কোনো ইমারত নয়। ঘর মানে হলো একটা পরিবার। পয়সা দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য কেনা যায়, কিন্তু পরিবার সঙ্গে থাকলে ভালোবাসা পূর্ণতা পায়। আমার মনে হয় এগুলো পুরনো চিন্তা ভাবনা স্যার। আর বিয়ের পর এখন একসাথে কে থাকে বলুন? একেবারেই ভুল। সোনার থালায় খাবার খেয়েও অনেকেরই খিদে চিরতরে মরে যায়। রেশমের বিছানাতেও অনেকেই নিদ্রাহীন রাত কাটায়। পয়সা কোনো কাজে আসে না। কেন জানো? আনন্দ ভাগ করার জন্য বা দুঃখ বোঝার জন্য কারুর পাশে থাকা দরকার কোনো পরম সঙ্গীর। আপনজন ছাড়া যত পয়সাই থাক না কেন তুমি গরিবই রয়ে যাবে। বাড়িতে অনেক চাকর বাকর থাকলেও তুমি অনাথই রয়ে যাবে। আর আমি নিজের মেয়েকে তোমার মতো অনাথের হাতে সঁপে দেব, এটা আমি হতে দেব না। আমি অনাথ নই স্যার, আমারও পরিবার আছে। সত্যি?
তাহলে পরিবার থাকলে অনাথের মতো কেন থাকো? ছোটবেলায় ঝগড়া করে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। ঝগড়াঝাটি কোন ঘরে হয় না বলো তো? আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, কিন্তু পরক্ষণে সব ভুলে এক হয়ে যায়। এই যে এক বা একত্র কথাটা না, এটাই হলো পরিবার। শোনো বাবা, পরিবারের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা মনে যেন না আসে। আমার মেয়েকে তোমাকে সঁপে দেওয়ার আগে দুই পরিবারকে একত্র হতেই হবে। অপেক্ষায় রইলাম। 14 বছরের বনবাসের পর দাদা বৌদির সাথে দেখা করব। আমায় দেখে জিজ্ঞেস করবে যে আমি এত বছর কোথায় ছিলাম। জানি না আমি কি বলবো, কিভাবেই বা বলবো। দাদাকে কিভাবে বলবো আমি যে কোন পথ আমি বেছে নিয়েছি। দাদা অন্যায় আর হিংসা সহ্য করতে পারে না। হয়তো দাদা আমার ভুলগুলোকে ক্ষমা করে দেবে, আমি সেই আশা নিয়েই যাচ্ছি। ভালো আছো কাকা? দাদা, চোদ্দ বছর পর আবার এই বাড়িতে প্রাণ ফিরে এলো। সব সময় তোর কথা মনে পড়তো। জাহ্নবী, এদিকে আয়। অবাক হয়ে কি দেখছিস? এই তোর কাকা। তোমার ছোটবেলার ছবি দেখেছি, এখন তুমি কত বদলে গেছো। কিন্তু তুই একদম বদলাসনি, একই আছিস। আরে তোমার কি হলো? এতদিন পর ছেলেটা ফিরলো, দাঁড়িয়ে তা আছো। কি করতে হবে? ওকে বরণ করতে হবে ফুলমালা দিয়ে? দাদা, তুমি দাঁড়াও, আমি কথা বলছি। কেমন আছো বৌদি? তোর গলা শুনতে পাইনি আর 14 বছর হয়ে গেল। একটা দিনও এমন যায়নি যেদিন তোর কথা মনে পড়েনি। প্রতিটা দিন তোর কথা ভেবে তোর পছন্দের খাবার বানিয়েছি। আমার হাতের রান্না কখনো মনে পড়েনি? আমি যদি তোর মা হতাম তাহলে এভাবে তুই আমাকে ছেড়ে যেতে পারতিস? এখানে আসা তো দূরের কথা, একটা ফোন অবধি করিসনি। তোর যে একটা পরিবার আছে সে কথা ভুলে গেলি নাকি ভেবেছিস যে আমরা সবাই মরে গেছি? আরে কি বৌমা, একে ফিরে পাওয়ার জন্য কবে থেকে পুজো দিচ্ছ, আজ ফিরে এলো আর তুমি বকছো? বৌদিকে কাঁদতে দাও কাকা। মা হলে থাপ্পড় মেরে জিজ্ঞেস করতো বৌদি কি মায়ের থেকে কম নাকি, তাই একটু রেগে কথা বলছে। আমাদের ছেড়ে কেন তুই চলে গেছিলি?
ছোটবেলায় এত বুদ্ধি ছিল না। আমার চোখে শুধু সফলতার স্বপ্ন ছিল। এত বছর তোমাদের ছেড়ে আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। আমি আর তোমাদের ছেড়ে যাব না। কাকা বাবু, ভিকিকে ওপরে ওর ঘরে নিয়ে যাও। খোকা, এই ঘর তোর জন্য তো দাদা বানিয়েছে। ও প্রতিদিন এখানে আসে আর তোর কথা মনে করে। খোকা, আজ এত বছর পর আমি রাজার মুখে একটু হাসি দেখলাম রে। এই হাসিটা মিলিয়ে যেতে দিস না। এই না হলে খোকা। দাদার ভালোবাসা একটুও বদলায়নি, কিন্তু আমার সত্যিটা দাদা জেনে গেলে। সারে সারে গাধা পাদা জবাব নেই, ফাটিয়ে দিয়েছেন। সানি ধাপা, আরে বাহ, মাগারে সা, মন ভরে গেল। মাসা মাসা বাহ, সারে সা, সানি ধাপা মাগারে সা রে সারে সা মা। গুরুজি, গুরুজি, গুরুজি। এ কি সকাল সকাল শুরু করে দিয়েছো? ডাবের জলে ভিটামিন সি আছে, আর তুমি যে সকাল সকাল এতগুলো লিপস্টিক লাগাও তার বেলা। শুনুন সাবিত্রী বাবু, বাচ্চারা ঠিক করে গান বাজনা ওরাই শিখছে যাতে তো? প্রত্যেক মিউজিক শোতে ফার্স্ট হয়। হে ভগবান, কত ছোট মন আপনার। এরা ক্লাসিক্যাল মিউজিকের ভবিষ্যৎ। তোমার ছেলেটি লেডি গাগার মতো গায়, আর ক্লাসিক্যালেও মাইকেল জ্যাকসনকে হারিয়ে দেবে। এই সুযোগ গুরুজি, টাকার কথা বলে নিন। গান শেখানোর বদলে আমাদের এখানে থাকতে দিচ্ছে, টাকা চাওয়াটাও পাপ। এদের জন্য নো গুরু দক্ষিণা। Thank you, সানি ধাপা গুরুজি। মাগারে সারে, সানি ধাপা এই, মাগারে সা। কেউ মারা গেছে নাকি? কি হচ্ছে নাকি? আমার আলাপ তোমার বিলাপ মনে হচ্ছে? আমাকে দেখে রুদালি মনে খোকা, হচ্ছে? বলতে ভুলে গেছি, ইনি বাচ্চাদের গান শেখাবার মাস্টার। এনার নাম হলো সাবিত্রী। হ্যাঁ, সাবিত্রী? হ্যাঁ। তুমি ছেলেই তো। কেন? অক্ষয় কুমার লক্ষ্মীতে আর আলু অর্জুন পুষ্পাতে এরকম নাম রাখেনি? এটা শুধু নাম নয়, আগুন। হ্যাঁ, নিজের চেহারার চরিত্র বুঝতে পেরে গুরুজি নিজের নামকরণ করেছেন। আসলে ছেলেদের নাম ওনাকে স্যুট করে না, সেই জন্যই নামটা রাখা সাবিত্রী। হ্যাঁ, আমার মনে হয় গঙ্গুবাই হলে বেশি ভালো হতো। গঙ্গুবাই তো আমাদের কাজের লোক ছিল। এই সব খুলে বলিস না। আর আপনার পরিচয়? রাজারাম আছে না, তার ছোট ভাই। এর নাম বিকি, কলকাতা থেকে এসছে। আপনারা কথা বলুন, আমি জুস নিয়ে আসছি। কাকা, হ্যাঁ। দুটো এনো না, 1.5 গ্লাস চলবে, এখানে হাফ টিকিট রয়েছে। আচ্ছা, আপনিও কি গান ভালোবাসেন? একদমই না। কুমার সাবিত্রী, সঙ্গীতের থেকে মনে হচ্ছে এনার সঙ্গ আপনার বেশি চাই, তাই না? মনের হারমোনিয়াম বাজছে নাকি? আমার না লজ্জা করছে, জানি না কেন এনাকে দেখেই না নবরসের সবকটা রস একসাথে মিশে মনে কম্পন তৈরি করছে। গুরুজির কাউকে পছন্দ হলে তাকে ছাড়েন না, একেবারে আঁকড়ে ধরেন। আপনার বাঁশি বাজাতে ভালো লাগে? তবলা বাজাতে বেশি ভালোবাসি। বাজাবো নাকি? একদম সলিড। আরে বাবা, এ তো 5 স্টার মনে হচ্ছে। এ তো মেনু কার্ডে ছিল না। ভাইয়ের জন্য তো কখনো বানাসি বাবা, কোনো দামই নেই আমার। ভিকি, হ্যাঁ, কলকাতায় তুই কি করিস? কলকাতা পৌঁছে আমি এক বিজনেসম্যানের সাথে কাজ শুরু করি। বিজনেস? হ্যাঁ। কিরকম বিজনেস? পোর্টসের কন্ট্রাক্ট নিই। মানে? কখনো এদিকে ফেলতে হয়, কখনো ওদিকে। কাকে? জিনিসপত্র। আমি ঠিক বুঝতে পারলাম না। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ। আমাদের কোম্পানি বিদেশের মাল এখানে আনায়, আমরা ডেলিভারি নিই আর ক্লায়েন্টকে খুশি করি, আর এখানকার মাল আমরা সুরক্ষিতভাবে বিদেশে পাঠিয়ে দিই। ব্যাস। তোর কাজে কোনো রিস্ক নেই তো? আমি কাজে কোনো রিস্ক নিই না, আমার কাজ পুরো লিগ্যাল আর সেফ। উপরওয়ালা যেমন চালাচ্ছেন আমি চলছি। আর বাবা, মাস গেলে মাইনে কত পাস তুই? এই ধরো ৭৫,০০০ মাত্র। কত রোজগার করছে সেটা বড় কথা নয়, সৎ পথে রোজগার করছে কিনা সেটা বড় কথা। তোমাদের জানা হয়ে গেলে এবার ওকে খেতে দাও। কত বছর বাদে নিজের হাতে খাওয়াচ্ছি বল। না, ব্যাস ব্যাস। মাছটা ভালো হয়েছে? অসাধারণ বৌদি, এই রান্না খেয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার বউয়ের হাতের রান্না যে খায়, সে আঙুল চাটতে থাকে। বৌদির এই গুণটা শুধু ঘরেই সীমিত থাকবে কেন? আমি তো বলছি ইউটিউব চ্যানেল শুরু করে দাও। কি বলছিস? ইউটিউবে অনলাইন ফুড অ্যাপে একবার দিয়ে দেয়, কত কামাই হবে দেখিস। আরে এসব কি বলছো? জানো ইউটিউব থেকে কি পাবে? মানি, নেম, ফেম। যারা খেতে চায়, যারা খাওয়াতে চায়, যারা রান্না দেখতে চায়, সবাই ওটা দেখবে আর মজা পাবে। বৌদি কয়েকদিনের মধ্যেই না, ফেমাস। ছেড়ে দে, আমার ফেমাস হওয়ার দরকার নেই। আমার বর যদি ভালো বলে সেটাই আমার কাছে অনেক। তোমার গুণ তুমি নিজেই জানো না। তোমার নাম ডাক হলে দাদা নিজেও গর্বিত বোধ করবে। শোনো না, রান্না বান্না নিয়েও যদি কিছু করতে চায়, আমি পুরো সাপোর্ট করব। ব্যাস এটাই তো চাই। কালকেই টিম ডেকে শুটিং চালু। ভিকি। বৌদি কিচ্ছু ভেবো না, আমরা ডিসাইড করে নিয়েছি। দাদা এবার ঠিক আছে। নিশ্চিন্তে খাবার খাও তুমি।
কি হয়েছে? শোনেন না বস, কেউ খবরটা লিক কইরা দিছে। আপনি যাবার পরেই কালীঘাটের ধাবায় অ্যাটাক কইরা দিছে। আমাকে পোলাগুলো লড়ছিল কিন্তু শেষ অবধি পারে নাই। বস, ওরা আপনার কথা জিগাইতেছিল, ভয় লাগতাছে ওরা ওখানে না চলে যায়। এই এরকম কোনো কিছু হলে কিন্তু আমার ফ্যামিলি প্রবলেমে পড়ে যাবে। সে তো জানি বস, আপনারা সাবধানে থাকতে হইব। বস শোন, আমি এখানে আছি এটা যেন কেউ জানতে না পারে। আমি ভৈরবীকে এখানে ডেকেছি, ওকে এখানে সাবধানে নিয়ে আসিস। আর গুপ্তদাকে বলিস ওখানকার কাজ যেন একটু সামলে নেয়। ওকে বস। ভিকি, তুমি এখনো ঘুমাওনি? না রে, তোর সাথে কথা বলতে ইচ্ছা করল। কতদিন বাদে তুই ফিরলি, আজ তাই মনটা একটু হালকা লাগছে রে। সেদিন রাগের মাথায় তোকে অনেক কিছু বলে দিয়েছিলাম, পারলে ক্ষমা করিস। দাদা কি বলছো তুমি? তোর রাগ দেখে ভয় পেয়েছিলাম রে, যেন রাগের মাথায় তুই কোনো ভুল কাজ না করে বসিস। কিন্তু আজকে তোর মধ্যে আমি অন্য ভিকি দেখতে পেলাম। তুই আগের থেকে অনেক বদলে গেছিস, আর আমি এটাই তো চেয়েছিলাম। কংগ্রাচুলেশনস দাদা, তুমি যেই আনন্দ হোটেল শুরু করেছিলে সেটা এখন চেন অফ হোটেলস হয়ে গেছে। সরকার তোমাকে সম্মানিত করেছে, তোমার কোম্পানিকে ফুড লাইসেন্স দেওয়ার অথরিটি দিয়েছে, তাই না? জাহ্নবী আমায় অনেক কিছু বলেছে। মানে কি বলেছে ও? অনেক কিছু বলেছে। কেন, কিছু বলতে ভুলে গেছে? না না, সেরকম কিছু না। তুই নিশ্চয়ই ক্লান্ত, যা শুয়ে পড়। গুড নাইট। গুড নাইট। আজও দাদার মনে কোনো প্যাঁচ নেই, কিন্তু আমার ব্যাপারে জানতে পারলে তখন আমার ফুড প্রোডাক্টসের লাইসেন্সের উপর এখনো সই হয়নি কেন? এই ফাইলটা নিয়ে যাও। ঠিক আছে স্যার। আপনার প্রোডাক্টে ক্ষতিকারক কেমিক্যাল আছে। এক্সপোর্ট তো দূরের কথা, এই দেশেও ওই ধরনের প্রোডাক্ট তৈরি করতে বা বিক্রি করতে দেব না। ফুড প্রোডাক্টস বানানো আমার একটা বিজনেস, কোনো সোশ্যাল সার্ভিস করছি না। তোমার কাছে সেটা আশাও করি না। ব্যবসায় অনেক নিয়ম আছে, আর একজন ব্যবসাদারের সমাজের প্রতি অনেক দায়িত্ব থাকে। হোটেল আনন্দ, তোর সরাইখানার এটাই নাম তো, আনন্দে চালা। আমরা কিছু বলতে আসবো না। আমরা যদি তোর অর্গানিক ফল, অর্গানিক সবজির ঢংটা শুরু করে দিই, কি হবে জানিস? সরকার তাহলে আমাদের কয়েকটা পুরস্কার দিয়ে ভূষিত করে দেবে মাত্র, কিন্তু একটাও কানাকড়ি পাওয়া যাবে না। এই দেশের 142 কোটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা আমার একটা সইয়ের ওপর নির্ভর করে। মানুষ আমাদের অর্গানাইজেশনের মার্ক দেখে নিশ্চিন্ত হয়ে কিনবে যে এটা খেলে তারা অসুস্থ হবে না। তোমাদের লাভের জন্য আমি ওদের বিশ্বাস ভাঙতে পারবো। এই উপদেশ বাণীগুলো না অন্য কাউকে শুনিও। আমার মাথায় যদি একবার রক্ত চেপে যায় না, তাহলে তোমার অবস্থা খারাপ করে দেবো। তোমরা যা পারো করে নিও। আমি থাকতে তোমাদের এইসব 2 নম্বরই কাজ চলবে না। যেতে পারো। এবার দেখে নিস আমি কি করি। কি হয়েছে গো? তুমি এখানে বসে আছো? রাজেশ্বরী, ভিকিকে বলো না এখানে কি চলছে। আমি ওকে আবার হারাতে চাই না। কাকা বাবুকেও বলে দিও। কাকা ফাটায় দিছে। স্যার আমার ভাড়াটা ওই ম্যাম সাহেবের থেকে নিয়ে নে। হ্যাঁ নিয়ে নে। লাল রঙে ঝকঝক করতে আছে। আরে ওটা পেন্টিং নয়, টাইল। আচ্ছা। মাথায় ভুসি। ও দাঁড়া বুঝতে। এই নন্টে ফন্টে কোথায় যাচ্ছিস ভিতরে? আরে পুরুষোত্তম বাবু কেমন আছেন? আমার নাম জানলে কি করে? চেহারা পুরুষের মতন, আর আপনি আর চরিত্র পুরো উত্তম কুমার। না হয় আপনি উত্তম নন, নইলে পুরুষ নন। বাবা, রাতে তো তুমি আমার পাশে শুলে, তাহলে সকালে মায়ের কাছে কি করে গেলে? ওই রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম তো, তাই মায়ের কাছে চলে গেছিলাম, ভয় পাচ্ছিলাম খুব। আরে বাহ, আপনি তাইলে পুরুষ। আর এই এই বেবিটাকে? বেবি নয়, বেবি ডল। এত বড় ডল? এ বেবি ডল না বারবি ডল? হ্যাঁ পুরুষোত্তম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মিটিং হচ্ছে? সুধীর বাবু নমস্কার।
আরে বাপ রে বাপ, আমার নামটা কি করে জানলে তোমরা? শুধু নাম নয়, আপনার পুরো কুণ্ডলী জানি। আপনার হাঁটুর ব্যথা কেমনে সে আছে? তো কবে ঠিক হয়ে গেছে। আচ্ছা, ওর হাঁটুর ব্যথা তুই আমার জানলি কেমন? আরে বুড়া মানুষ, হাঁটুর ব্যথা হবে না? জিনিয়াস। কাকা, হ্যাঁ খোকা। কাকা, বৌদির রান্নার ভিডিও শুট করার জন্য এদের কলকাতা থেকে ডেকেছি। আচ্ছা, এই ব্যাপার। আগে কেন বলনি? আগে যাও, ঠিক গিয়ে আছে, আরাম ওকে। করো। আচ্ছা জিনিসগুলো সবকিছু এ হলো ভৈরব, ইউটিউবের খুব বড় স্টার। বৌদির রান্নার ভিডিওগুলো সুপার হিট বানিয়ে দেবে। এ হলো ডিরেক্টর আর এ ক্যামেরাম্যান। ডাইরেক্টর। কে ক্যামেরাম্যান আর কে? ওর ডাইরেক্টর, আমি ও ক্যামেরাম্যান। এরা আমার বন্ধু অজয় বিজয়। হ্যাঁ, ব্যাপারটা কি? তুই বন্ধু বললি আর ওরা বস বলছে। আরে বস নয়, বক্স। লেন্স বক্সার। ঠিক আছে, বুঝে গেছি। ওর কুকিং শোটা যেন হিট হয়। আমার বউ যে সুস্বাদু রান্না করে সেটা যেন দুনিয়া সবাই জানতে পারে। তার জন্য যা লাগবে চেয়ে নিও। আমার তো আপনার ভাইকে চাই। আমি বলতে চাইছি শুটিং এ হেল্প করার জন্য ঘরের কেউ থাকলে খুব ভালো হয়। হ্যাঁ বেবি, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারি? লেট মি নো ওয়্যার শুড আই স্টে। কি বলে? কোন ঘরে থাকবে জিজ্ঞেস করছিল। জাহ্নবী, হ্যাঁ ভৈরবীকে ওর ঘরে নিয়ে যাও। আচ্ছা মা, কাম উইথ মি। ধন্যবাদ। একটু সাবধানে, ঠিক আছে? বক্সটা যা ভারী। চলো। ভাই হেঁটে যাবে না সাইকেল দেবে? কোন তলায় বস? হ্যাঁ, এখানকার ভিউটা খুব সুন্দর। আমাকে ঘরগুলো বোধহয় উপরে। সাথে খোলায়। চল তাড়াতাড়ি। আরে চোখে কি নামা হয়েছে নাকি? ধাক্কা মারতেছিস কেন? হ্যাঁ, দেখে উঠতে পারিস না? ওঠা এটা। এই আমি দেখে ফেলেছি, আমাকে আবার দেখাও, আবার এই, দেখাও। এই, দাঁড়াও। এত লাফানোর কি আমাকেও আছে? দেখাও না। আরে কি দেখবে এটা তুমি? তুমি লুকোতে আরে চাইছো। তোমার দেখার মতো সেটা তো কিছু দেখার নেই এর পর মধ্যে। বুঝে যাবে, আরে এত কি লুকোবার বোঝা না আরে কেউ। দেখিয়ে দাও না। হাতে দেখার মতন কিছু নাই, হাতে ভায়োলিন আছে। ভাইলিন দেখবোই দেখবো। শোন লিলি, এটা ফ্রেঞ্চ ভায়োলিন। পৃথিবীতে একটাই পিস আছে, এটা খুব এক্সপেন্সিভ। যাকে তাকে দেখানো একেবারে নো। গুরুজি, বিদেশি ভাইলিন ফ্রান্স থেকে নিয়ে এসেছে। আসলে গুরুজি, এসব কখনো দেখেননি। যদি আপনি আপত্তি না করেন, একটু বাজাতে দেবেন। কে বাজাবেটা? কে তুমি না আমার গুরুজি? গুরুজি বাজাবেন। তুমিও ভায়োলিন বাজাও নাকি? আমার কোনো ইচ্ছে নেই। গুরুজি, বেশি বললে মুন্ড ঘুরিয়ে দেবো। তুমি বাজাও না, আমি শুনি। আগে অনেক দূর দিয়ে আইছি, ফ্রেশ হয়ে বাজাই দিব। আরে ভাই, আবার ওর মধ্যে কি কোহিনূর রাখা আছে না বোম রাখা আছে? এতে বন্দুক আছে। বন্দুক? ও মাই গড, তোমার সেন্স অফ হিউমার সো ভাইব্রেটিং। যাও আগে ফ্রেশ হয়ে এসো, এখানেই আসর জমাবো। এই ভাইব্রেটরের ব্যাটারি ডাউনই হয় না। কি লাভ হলো এত তেল মারলি যে? তেল লাগানোর খুব শখ না তোর? একদিন সময় করে লাগিয়ে দেবো। হ্যাঁ, কাইটা পর। এই শোন, ওর থেকে একটু দূরে দূরে সেটা কেন? ও একটু ব্যাকাতা রাখ। কেন? ওই মানুষের জন্য, হ্যাঁ? ওই পুরুষের জন্য। বুঝলি? খানা একটু ডাবের জল খা। না, কোনোদিন না। তোদের মধ্যে এখানে বন্দুক কে এনেছে? হ্যাঁ, ও নিয়ে আইছে, আমি নিয়ে আইছি। মনে হচ্ছে এই বন্দুক দিয়ে তোদের শুট করে দিই। আমরা দুজনেই আনছি। কারণটা কি বল? আপনি এখানে একা আছেন, মুখার্জি আপনার উপরে হামলা না কইরা দেয়, সেই লাইগা সেফটি ভাই বানছি। ঠিক আছে, আগে এটাকে সরিয়ে ফেলি। দাদা যদি দেখে ফেলে, আমার বিয়ের বদলে তোদের শ্রাদ্ধ পাক্কা। আগে বস। আর একটা কথা, আমি ইম্পোর্ট এক্সপোর্টের ম্যানেজার। যদি কেউ জিজ্ঞেস করে, তোদের এটাই বলতে হবে। আগে বস। আমাকে ঠিকঠাক লাগছে তো? সুপার, কি সুন্দর লাগছে আপনাকে, আমারই না নজর লেগে যায়। শাড়িটা আসলে ভৈরবী সিলেক্ট করেছে। দেখলে বৌদি, কত স্মার্ট আমার ভৈরবী। সত্যি খুব বুদ্ধিমতী মেয়ে। ট্যালেন্ট উঠলে উঠতাছে। যে রে বিয়া করব, সে খুব লাকি হইব। আরে আর ও তো যেটা করতেছিস সেটা কর না, ইউটিউবের ভিডিও বানা। ভালো। স্যার, উইল ইউ প্লিজ কিপ কোয়াইট? ইংরেজিতে চুপ করতে বললো, কিছু বুঝলি গাধা? ও আমার সঙ্গে ইংলিশে কেন কথা বলে? বৌদি, ওটা ক্যামেরা, ওটার দিকে তাকিয়ে কথা বলতে হবে। রান্নাটা যদি পুড়ে যায়? শুটিং ব্যাপারটা মায়ের কাছে নতুন, রান্না তো উনি রোজ করেন। কত সুন্দর সেন্স অফ হিউমার, সবাইকে এইভাবেই হাসায়। টাইমিংটা দেখনের মতো। সত্যি মজার মাইয়া। যাই এর বিয়া করব, সে খুব লাকি হইব। এরা কি এ পাগলা নাকি? অ্যাকশন ক্যামেরা। আজকে আপনাদের একটা স্পেশাল রান্না শেখাবেন আমাদের বৌদি। আজ আমরা যেটা বানাবো সেটা হলো মাছের কালিয়া। সবার আগে আমরা কারি পাতা ফোড়ন দেব, আর সমস্ত মশলা যদি আমরা শিল নোড়ায় বাটি তাহলে তার স্বাদই আলাদা হয়। দিদি, মনে হচ্ছে সবজিটা পুড়ে গেছে। আরে তেমন কিচ্ছু না, সব ঠিক আছে। ও সত্যি পুড়ে গেছে, আরেকবার বানাবো তাহলে? তার কোনো দরকার নেই। সবজি পুড়ে গেছে সেটা আমরা জানি, অডিয়েন্স তো আর জানে না।
একটু চেখে নিয়ে প্রশংসায় ভরিয়ে দেবো ব্যাস। সুপার কভারিং। খুবই ট্যালেন্টেড। যে কে বিয়ে করবে না সে খুবই লাকি। কুকিং শো না ম্যাট্রিমনি সাইট, হ্যাঁ? চুপ করো, একদম ঠিক কথা বলেছে। আমিও মানি ভৈরবী সত্যি খুব ট্যালেন্টেড, খুব ভালো প্রোগ্রাম বানায় ও। ভিকি, কি হয়েছে? তাড়াতাড়ি বেরিয়ে এসো। এই সময়? হ্যাঁ, এই তাড়াতাড়ি এদিকে। কি হয়েছে? এসো এসো এসো, চলো। কি এখানে ছাদে কেন নিয়ে এসেছো? কেউ যদি দেখে না? একা একা ঘুমাচ্ছিল না, মনে পড়ছিল। তাহলে তোমার দাদা বৌদিকে জানিয়ে দাও, তারপর থেকে আমরা একই বিছানায় শোবো। আরে সময় আসুক, সবাইকে সবকিছু বলে দেবো। এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, পরেরটাও দেখে নেবো। এসো না। হ্যালো, বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেছে। তাহলে আরেকবার চমকাতে বলো। এটা চমকানোর সময় না, কাছে আসার সময়। মালতী, খুব জোরে বৃষ্টি আসছে, ওপরে চলে এসো। হ্যাঁ হ্যাঁ দিদি, আসছি। কি হলো? এই চলো চলো, ওপরে চলো। সময় নষ্ট কেন করছো? কাছে এসো। ভিকি, এসব কি হচ্ছে ভিকি? বৌদি, তুমি আমায় ভুল বুঝো না। ভৈরবী আমায় ভালোবাসে, বিয়ে করতে চায়। তোমার যদি পছন্দ না হয় ফেরত পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই তোমাকে ভালোবাসে আর এই তোমাকে বিয়ে করতে চায়। তুমি ওকে ভালোবাসোটা শোনা, তাই না? ঠিক বলছো তো? ঠিক আছে, ও তাহলে বাড়ি চলে যা। এই, তাহলে এই নাটক আমার সামনে করিস না। আসল গল্পটা কি শুনি, সত্যি করে বল আমাকে। তার জন্যই এত বিয়ে বিয়ে, তাই তো? এই, তোরা দুজন চামচানোস, তোরা দুটোই হলো গিয়ে হাতা। কত বুদ্ধিমতী, দুটোই চ্যাংড়া। তুমি এখন বুঝলে? আমরা তো প্রথম দিনই বুঝে গেছি। এই বিয়েতে তোর দাদাকে রাজি করানো একটু মুশকিলের হতে পারে। বেশি আশা করবি না, আমি দেখছি কি করা যায়। মানে তুমি আমাদের জন্য এখানে আসোনি? তা নয় দাদা, আমি এখানে অনেক আগেই আসতে চেয়েছিলাম। আরে এত চিন্তা করার কি আছে? কতদিন পর তুই আমাদের জীবনে ফিরে এলি বলতো? আর আজ বৌমাকেও পেয়ে গেলাম। সত্যি আজকে আমরা খুব খুশি। এক কাজ করো ভৈরবী, বাড়ির লোকেদের ডেকে পাঠাও, কথা বলতে চাই। এই না হলে কথা। থ্যাঙ্কস বৌদি। এই সিনটা ফাটাফাটি। হ্যাঁ, খুব ভালো। কি ব্যাপার, তোরা এখনো শুতে আসনি? আমরা অ্যাকশন মুভি দেখছি দাদা। হিরো মাইরা ফাটায় দিছে। আরগো রাস্তা রাখতেছে না। শোন, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়। এই ফাইটটা শেষ কইরাই শুয়ে পড়ুম। ভিকি,
এত রাতে কি করছিস? আমি জল খেতে এসেছিলাম বৌদি। এই নে খা, বললে আমি পাঠিয়ে দিতাম। কোনো ব্যাপার না। আস্তে খা। ভিকি, ভিকি কি হয়েছে? কে এসেছিল? কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আরে চিন্তা করো না বৌমা, আজকাল এখানে খুব চুরি হচ্ছে। আমাদের বাড়িতেও চুরি করতে এসেছিল হয়তো, কিন্তু ভিকিকে দেখেই পালিয়েছে ওরা। এতদিন তো আসেনি, এখন কেন এলো? ভুল কইরা আপনারে বড়লোক ভাবছে হয়তো, তাই জ্যাকপট লাগাতে আইছে। এসব বাদ দাও, যাক বাবা ও ঠিক আছে। ভিকি তোর কোনো চোট লাগেনি? না দাদা, আমার কিছু হয়নি। চলো চলো, সব ঠিক আছে। চলো চলো, সব ভেতরে চলো। চলো ঘুমাবে, চলো 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 গিয়ে এসো এসো, তুমি এসো। সবার লগে ছবি। তুইও চল। বস, একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যেত। অল্পের জন্য সবাই বাইসা গেছে। ইয়েস বস। এই কারণের জন্যই আমি এত বছর ধরে ঘরে আসতে চাইতাম না। আমি চাই না এরা কোনো বিপদের মুখে পড়ুক। সাবধান হতে হইব বস। খুব সাবধানে থাকতে হইব। কালকেই এনকোয়ারি শুরু করতে হবে। আমার কোন সূত্র এই কাজ করছে আর কি করে জানলো আমি এখানে আছি, আমার প্রত্যেকটা ডিটেলস চাই, বুঝেছিস? ওকে বস। এটা নিশ্চয়ই ওই জিকেরই কাজ। এখন মনে হচ্ছে ভিকি বাইরে ছিল, ভালোই ছিল। আমার জন্য যেন ওর জীবনে কোনো বিপদ না নেমে আসে। আমার ওর জন্য চিন্তা হচ্ছে। আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত। এই হঠাৎ করে গ্রামে চলে গেলে খোকা যদি জিজ্ঞেস করে তাহলে কি জবাব দিবি? যা হওয়ার তা হয়ে গেছে বাবা। ভিকি এখানে নেই বলে তুমি অনেক বছর এই যজ্ঞটাকে এড়িয়ে গেছিলে। এবার মনের ইচ্ছে পূরণ করার সময় হয়েছে। শিগগিরই গৃহশান্তির যজ্ঞটা করিয়ে নাও রাজারাম। আপনি আশীর্বাদ করুন। কল্যাণ হোক। ওর সাথে ভিকির বিয়ের কথা চলছে। সুখে থেকো। শোনো বাবা, এই যজ্ঞতে যেন কোনো ধরনের বাধা বিপত্তি না আসে সেটা দেখার দায়িত্ব তোমার। বস, এই শোন, এইদিকে আছে। এই তো বস। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। বস, বস, সেদিন যে গুন্ডাগুলো আইছিল ওরা আপনারে মারতে নয়, তাহলে আপনার দাদারে। দাদাকে মারতে এসেছিল? কমপ্লেনের কি আছে, হাজারটা আসে দিনে, কিন্তু সবসময় কি অ্যাকশন নেওয়া যায়? জিকের সঙ্গে শত্রুতা করলে পুলিশ কি, আদালত কি, এই গোটা সিস্টেম আপনার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু বলে রাখলাম। কে এই জিকে? ওই যে বড় ব্যবসায়ী আছে না পালবাবু, তার জামাই এজি। সেই পালবাবু। রাজারাম,
যত খুশি পুজো কর, নিজের ভাগ্যটা বদলাতে পারবি না। আর না, তোর এই ইষ্টদেব তোকে আমার জামাইয়ের রাগ থেকে বাঁচাতে পারবে। এই যে ক্যামেরাম্যানদের দেখছিস না, এরা কিন্তু তোর এই যোগ্যটাকে শুট করার জন্য আসেনি, তোর মুখ থেকে একটা বয়ান শুনতে এসেছে। আমরা শুধু একটি স্টেটমেন্টের অপেক্ষায় আছি। দাদারে মারার লগে পুরো গ্যাং জমা হয়েছে, কুত থেকে যে অ্যাটাক করবে কেউ জানে না। যদি তুই একবারও পাল্টি মেরেছিস, তাহলে তোর মৃত্যু যে কোন দিক থেকে আসবে সেটা আমিও জানি না, আর সেই মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে সেটা কেউই জানে না। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর পঞ্চভূত স্বয়ং নেমে আসবেন আর আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। আমার কোনো ক্ষতি হবে। শোনো কথা, তোকে বাঁচাতে স্বয়ং ঈশ্বর মর্তে চলে আসবেন, নাকি স্বর্গ থেকে নিজের দূত পাঠাবেন? হ্যাঁ, আকাশ কুসুম কল্পনা করা বন্ধ কর। আপনাদের মতো শয়তানদের ধ্বংস করতে ভগবান বারবার নিচে নেমে আসেন। শোন, বাজনার আওয়াজে বাকি সব আওয়াজ যেন চেপে যায়, ওই শয়তানদের চিৎকার যেন শোনা না যায়। আজ ঢাল হয়ে আমি আমার পরিবারের রক্ষা করব। আমাকে রক্ষা করবেন প্রভু নরসিংহ নিজে। প্রয়োজনে বিভিন্ন রূপে উনি এসে পাপীদের ধ্বংস করবেন। জয় মা ভবতারিণী। বস, দাদা তো সেফ আছেন, কিন্তু বৌদিরে খুঁজে পাই নাই। এই জাহ্নবী, ভালো করে মেশাও। একটু সাবধানে। হ্যাঁ 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 হ্যাঁ, হলুদ দিয়েছো তো? হ্যাঁ, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওদিকটা দেখো। তুমি এটা বৌদি, সামলে নিতে দেরি পারবে হয়ে গেছে, তো? ঠাকুরমশাই আমরা ডাকছে কোথায় যাই? পুজোর আরে জন্য। এদিকে এত কাজ পড়ে রয়েছে, ওদিকে প্রসাদ তৈরি হয়নি, কি তোমরা করে যাও যাব? না, আমি দেখে নেবো সব। কিন্তু তোমরা তাড়াতাড়ি যাও, দেরি হয়ে গেছে। যাও 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 যাও, তোমরা সবাই যাও। এসো। তোর বাকি সঙ্গীরা কোথায় বল? রাইস মিলে। এই সবাই মেকআপ করে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। এই ছাড়বি না ওকে।
তুই তো ব্রাদার অফ রাজা রাম। রামের ভাই ছিলেন লক্ষণ আর হনুমান পরম ভক্ত, আর ওনাদের পরম ভক্ত হলাম আমি। শোন, তারাকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে যদি ভাবিস কিনে নিতে পারবি আর মাথা নত করাবি, তাহলে ভালো করে একটা কথা তুই শুনে রাখ, ভুলে যা আমি যতদিন আছি আমার দাদাকে ছুঁতেও পারবি না। দাদার দিকে যে চোখ তুলে তাকাবে, যে হাত ওঠাবে, যে তলোয়ার ওঠাবে, তাকে আমি ছাড়বো না, কেটে ফেলে দেবো। যেমন হনুমানজি শ্রীরামের জন্য সোনার লঙ্কা জ্বালিয়েছিলেন, ঠিক সেইভাবে লাইসেন্সের জন্য ছোটবেলায় গুদাম জ্বালিয়েছিলাম তোর। আমার দাদার যদি কোনো ক্ষতি হয়, তাহলে হনুমান হয়ে তোর পুরো সাম্রাজ্য আমি জ্বালিয়ে দেবো। জাগে বলে দে তোর জামাইকে। শোন, তুই কখনো 440 ভোল্টের ডেঞ্জার বোর্ড দেখেছিস? ওয়ার্নিং পড়ার পরও কেউ যদি ওটাতে হাত লাগায়, তাহলে সে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। সেই কারেন্টই হলো এই ভিকি। আসলে ওর যে একটা ছোট ভাই আছে সেটা আগে বলেননি কেন? না মানে আমি ওই পুরো চাল বানচাল করে দিয়েছে ও। এই ছোটবেলাতেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, হঠাৎ করে যে এইভাবে এই সময় ফিরে আসবে সেটা কে জানতো? এ ওর ভাই নয়, কোথা থেকে পেল এত হিম্মত? ওর হিস্ট্রি, জিওগ্রাফি সব জানতে হবে, ওর ব্যাকগ্রাউন্ডটা আমাকে জানতেই হবে। সবার প্রথমে এটা খোঁজো যে ও এখনই কেন ফিরে এলো, আর সেগুলো তুমি কিভাবে খুঁজবে সেটা আমার জানার দরকার নেই। ওর ঠিকুজি কুষ্টি বের করো, তারপরে আমার সঙ্গে দেখা করবে তুমি, ঠিক আছে? ওকে স্যার। রাজারাম বাবু, তুমি গিয়ে দেখো কি হলো। স্যার, অনাথ আশ্রম কেসে হয়তো বেল ক্যান্সেল হয়ে যেতে পারে, আর যদি তাই হয় তাহলে হয়তো আপনার জেলও হতে পারে। আচ্ছা শোনো, জজ আগরওয়ালকে তো তুমি চেনো, ওনার সঙ্গে কথা বলো না। আমি কথা বলছি। মাগো, তোমার আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে। তুমি তো সব জানো, ও কোনো দোষ করেনি ঠাকুর, ওর যেন কোনো বিপদ না হয়। তুমি এইভাবে চোখের জল তো লুকিয়ে নেবে বৌদি, মনের যন্ত্রণা কোথায় লোকাবে? তুই ভুল বুঝছিস। আমায় এত দূরে ঠেলে দিও না বৌদি। ওনার ছোট ভাই বলে নয়, তোমার ছেলে হিসেবে জিজ্ঞেস করছে। জিকের সাথে দাদার শত্রুতা কেন? বলো বৌদি, তোমায় আমার দিব্যি। কি হয়েছিল?
অর্গানিক বিজনেস ও তার প্রচারের ব্যাপারে সাধারণ মানুষকে বোঝাতে তোর দাদা বহু বছর ধরে চেষ্টা চালাচ্ছিল, আর এই উদ্যোগকে উৎসাহ দিতে ইন্ডিয়ান ফুড ফোরাম ওকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়। সার্ভে ভবন্তু সুখিনা। সবাইকে আমার নমস্কার। কেন্দ্রীয় সরকারের কৃষি যোজনা ও জৈবিক খাদ্যকে নিয়ে আমি নতুন কিছুই করিনি। ঋষিমুনিরা বহু বছর আগেই এটা করে গেছেন। এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আজকাল রোগ বাড়ছে আধুনিক কৃষি শৈলীর কারণে। আজকাল চাষিরা যে কেমিক্যাল ব্যবহার করে তার কারণে আমরা সমস্যায় পড়ছি। এসবের কারণে আমাদের শরীরের শিরায় শিরায় নানা রোগ বাসা বাঁধছে। এই প্রজন্মের বাচ্চাদের মধ্যে ওবিসিটি আর হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের মেয়েরা 10 বছরের মধ্যেই ম্যাচিওর্ড হয়ে যাচ্ছে। প্রেগনেন্সির ব্যাপারে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যকর না হওয়ায় অসুস্থ বাচ্চা জন্ম নেবে। পুষ্টিকর আহার আর স্বাস্থ্যকর পরিবেশ সুস্থ শরীরের মূল মন্ত্র। সর্বে জনা সুখিনো ভবন্তু। রাজা রামবাবুকে ইন্ডিয়ান ফুড ফোরামের তরফ থেকে সর্বোত্তম খাদি উৎপাদকের সম্মানে সম্মানিত করা হচ্ছে। এতে আমরা খুবই গর্বিত। এক্সপোর্ট তো দূরের কথা, এদেশে না তৈরি হতে দেব না বিক্রি করতে দেব। তোর দাদা অভিযোগ করায় জিকে সব প্রোডাক্ট ব্যান করা হয়, কিন্তু ওরা ব্র্যান্ডের নাম বদলে আবার ওই প্রোডাক্টগুলো বিক্রি করতে শুরু করে। একবার তোর দাদার অর্গানাইজ করা অর্গানিক ফুড এক্সিবিশনে পালবাবু আর ওর জামাই পারমিশন ছাড়াই একটা ফুড স্টল দিয়েছিল। এটা মোটেই অর্গানিক নয়, এতে কেমিক্যাল আছে। ওকে এখানে কে স্টল খুলতে দিয়েছে? আমরা জানি না তো। তোমার এন্ট্রি পাস কোথায়? রাজারাম, তোর এখানে আসতে 1 মিনিট দেরি কি করে হয়ে গেল? এ তো তাজ্জব ব্যাপার। এই ম্যানেজার, একে বলিসনি নাকি এই স্টলটা যার তার কারণ নয়, এটা পালবাবুর স্টল। তোমার মতো তোমার প্রোডাক্টও 2 নম্বরই। জিকে ব্র্যান্ডস, এটা কোনো সাধারণ নাম নয়, ব্র্যান্ডটা ইন্টারন্যাশনাল। এরপর তোর দাদা একটা প্রেস কনফারেন্স করে জিকের আসল সত্যটা সবাইকে জানিয়ে দেয়। পারমিট লেভেলের থেকে বেশি কেমিক্যাল আছে, এসব আমি অ্যালাউ করব না। জিকে ফুডের কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। জিকের ফুড ডেঞ্জারাস, তাই এই প্রোডাক্ট কেউ কিনবেন না। খাবার খান, কেমিক্যাল খাবেন না। জিকে ফুডসকে ব্যান করুন। দাদার এই অভিযোগের ভিত্তিতে জিকের সমস্ত শেয়ার পড়ে যায়, ওদের সমস্ত ইন্টারন্যাশনাল বিজনেস বন্ধ হয়ে যায়। তোর দাদার কাছে প্রমাণ আছে এটা জেনে জিকে তোর দাদাকে ভয় পেতে শুরু করে। একদিন পালবাবুকে আমাদের হোটেলে পাঠিয়ে তোর দাদাকে ভয় দেখায়। এই পালবাবু, খেতে বসা মানুষকে উঠিয়ে দেওয়া যে পাপ সেটা তুমি জানো না? এই শোন, জিকে ফুডসের ব্যাপারে যে তুই স্টেটমেন্টটা দিয়েছিস ওটাকে বদলে দিবি। তুই শুধু প্রেসকে এইটুকু বলবি যে তুই ভুল ইনফরমেশন পেয়েছিলি, তাই ভুল বয়ান দিয়েছিস। জিকে ফুডস আর সুপার, ব্যাস এইটুকু বলে ধন্য করে দে। আর এই বয়ান না দিলে ফল কিন্তু ভালো হবে না। আমার যাই হোক না কেন, তোমার জামাইয়ের প্রোডাক্ট যে সেফ কিছুতেই বলবো না। জিকে যে মানুষকে বিষ বিক্রি করছে কথাটা তুই ঠিকই বলেছিলি, কিন্তু জিকে নিজে যে কতটা বিষাক্ত এটা তুই শিগগিরই টের পাবি। তারপর জাহ্নবীর বিয়ে ঠিক হয়। যখনই আমাদের বাড়িতে কোনো আনন্দ উৎসব হয় তখনই আমাদের হোটেল থেকে অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য খাবার পাঠানো হয়। কিন্তু সেদিন যে খাবার পাঠানো হয়েছিল তাতে কেউ বিষ মিশিয়ে দিয়েছিল, আর সেই কারণে সমস্ত বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে জমে মানুষের টানাটানি হতে শুরু হয়। সিস্টার, অক্সিজেন চালু করো। ওকে স্যার, এদিকে নিয়ে আসুন। একটু দেখুন না ডাক্তারবাবু। দেখুন না কি যে হয়ে গেল। এর সুযোগ নিয়ে আমাদের আনন্দ হোটেলে কারা যেন বিষ মেশানো খাবার লুকিয়ে রাখে, আর তারপর পুলিশকে খবর দেয়, আর পুলিশ এসে আমাদের হোটেলে তালা লাগিয়ে দেয়। আর অনাথ আশ্রমের বাচ্চাদের বিষ মেশানো খাবার দেওয়ার অভিযোগে তোর দাদাকে অ্যারেস্ট করা হয়। তুমি চিন্তা করুন, সব ঠিক একটু শুনুন। বেল পেয়ে ছাড়া পাওয়ার পর জিকে তোর দাদার সঙ্গে দেখা করতে আসে। এখন বুঝতে পারছো কেমন লাগে? তুমি তোমার স্টেটমেন্ট ফেরত নাও বা না নাও, আমার বিরুদ্ধে প্রমাণগুলো কোর্টে পেশ করো বা না করো, কিন্তু তোমাকে আমি বরবাদ করবই করব। তোমার পরিবারের সামনে সমস্যার এমন পাহাড় দাঁড় করাবো যে লাইফে কিভাবে হাসতে হয় সেটাও একেবারে ভুলে যাবে তুমি। আমি যদি তোকে ভয় পেতাম তোর লাইসেন্স ক্যান্সেল করতাম না। আমার সততার জন্য আমার জেল হয়েছে, কিন্তু ভয় পেয়ে যদি তোর কথা মেনে নি বহু মানুষ প্রাণ হারাবে।
আমার সম্মানের থেকে মানুষের জীবন অনেক দামি। ব্যাপারটা এখানেই থামেনি, জিকে জাহ্নবীর বিয়েটাও ভেঙে দেয়। নমস্কার বিআই মশাই, নমস্কার। আসুন আসুন বসুন। আমি এখানে বসতে আসিনি। কেন, কি হয়েছে? আপনার উপরে কেস চলছে। প্রথমে আমি অত কিছু ভাবিনি। আমিও একজন ব্যবসাদার, ব্যবসা এরকম ওপর নিচ হয়েই থাকে। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। কোর্টের সব সাক্ষী আপনার বিপক্ষে, শাস্তি হলে আপনাকে সবাই আসামি বলবে। যাই হোক না কেন, একজন আসামির মেয়েকে আমি আমার ছেলের বউ করতে পারবো না। ক্ষমা করবেন। আর এইভাবেই একটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে তোর দাদা দিনকে দিন একা হয়ে যাচ্ছিল, আর তখনই তুই ফিরে এলি। ঘরে এত কিছু হয়ে গেছে কিন্তু তুমি আমায় জানাওনি কেন? কাকাবাবু, ভিকি যেন এইসব সমস্যার কথা কিছুতেই না জানতে পারে। জানি না ও এতদিন কত কষ্টের মধ্যে কাটিয়েছে। আমি ওকে আর নতুন করে কষ্ট দিতে চাই না। যতদিন ও এখানে আছে কেউ ওকে কিচ্ছু বুঝতে দেবে না। আমাদের ঘরের খুশি আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেটা আমি ফিরিয়ে আনবো বৌদি। তুমি যে আমায় সব কিছু বলেছ সেটা যেন দাদা না জানতে পারে। ও ফোন তুলবে না। আগামীকাল প্রদীপের এমএলএ রুদ্রপ্রতাপের মেয়ের সাথে এঙ্গেজমেন্ট। ওর বাবাই নিশ্চয়ই ওকে জোর করেছে। প্রদীপ তো আমাকে খুব ভালোবাসে, বাবার ভয়তেই হয়তো রাজি হয়েছে। তোর ভয় পাওয়ার দরকার নেই। প্রদীপ কি তোকে অতটাই ভালোবাসে যতটা তুই ওকে বাসিস? আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। কাল সকালে তৈরি থাকিস, কালকে আমরা ওর কাছে যাব। ওকে? এখন সময় আছে তো, গিয়ে ফ্রেশ হতে পারবে। যাও মা, তুমি আরাম করো। জয়া ওর সাথে যাও। আপনি বসুন না। হ্যালো, হ্যাঁ আমি সমীর বলছি। হ্যাঁ বলুন। আবার বোর্ড মিটিং কেন? আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি আপনার 50 কোটি ফেরত দিয়ে দেব। তোমরা এখানে কেন এসছো? টাকার জন্য আপনি আপনার ছেলেকে নিলাম করছেন। আমি সব জানি স্যার। বিজনেসে লাগানো টাকা আপনার পার্টনাররা ফেরত চাওয়াতে আপনি বাধ্য হয়েছেন শেষমেশ জিকের সাথে হাত মেলানোর জন্য। ওর কথাতেই ছেলের অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন আপনি। আপনি একবার দাদার সাথে কথা বলে নিতেন। এত বড় অঙ্কের টাকা রাজারামবাবু দিতে পারবেন না। 50 কোটি। এবার বুঝতে পেরেছ? আমার সমস্যা তোমরা মেটাতে পারবে না। লগ্নের সময় হয়ে গেছে, তোমরা যাও। ভাগ্যের লেখা কেউ বদলাতে পারবে না। $50 কোটি? বাবা, 50 কোটি টাকা? স্যার, এখন টাকা আপনার অ্যাকাউন্টে, আপনি আর কোনোভাবে বাধ্য নন। এবার আপনি কি করবেন? মশাই, শুভ মুহূর্ত বেরিয়ে যাচ্ছে তো। টাকা তো এসে গেছে, কিন্তু ভেতরে রুদ্রপ্রতাপ, সেটা আমি দেখে নিচ্ছি। এবার সবকিছু তাড়াতাড়ি করতে হবে, হাতে বেশি সময় নেই। কি চাই তোমার? একটা ছোট্ট লাইভ শো দেখাতে চাই। আমার কাছে ওসব দেখার সময় নেই। জেলে টাইম পাবেন, দেখে নেবেন। সিবিআই অফিসের বাইরে আমার লোক রয়েছে, আর ওর হাতে পেন ড্রাইভ আছে। তাতে আমার কি? তাতে তোমার একটা সিক্রেট আছে। নিজের বেনামি কোম্পানিগুলো থেকে মেডিসিন সাপ্লাইয়ের নামে কলকাতা পোর্ট থেকে ড্রাগস সাপ্লাই করো, তাই না? একটা পেন ড্রাইভের ওজন 60 গ্রামও নয়, কিন্তু 6000 কোটি টাকার স্ক্যামের প্রমাণ ওর মধ্যে লুকিয়ে রয়েছে। এটা ঠিক না, তাই না? কি চাষটা কি তুই? 30 সেকেন্ড দিচ্ছি, সবাইকে নিয়ে এখান থেকে এক্ষুনি ফটো। আর ওই পেন ড্রাইভটা? বাড়ি পৌঁছে পেন ড্রাইভ হাতে পেয়ে যাবে। হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে চলো এখান থেকে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আপনার কাছে একটা সামান্য হেল্প চাই স্যার। হ্যাঁ বলো বাবা। দাদাকে প্লিজ ফোন করে বলুন যে আপনি আপনার ভুলটা এতদিনে বুঝতে পেরেছেন। আমি এখনই বলছি বাবা। থ্যাংক ইউ স্যার। এসো বাবা। চলো। কি হলো, এত আনন্দ কিসের? কাকা প্রদীপের বাবার সাথে কথা বলেছি, উনি এই বিয়েতে রাজি। সত্যি? ভিকি, ও কি বলছে রে? সত্যি বলছে বৌদি। এই ম্যাজিকটা তুই করলি কি করে? ম্যাজিকের মতনই কাজ করেছে, 1 ক্লিকে 50 কোটি। 50 কোটি?
রাজেশ্বরী, রাজেশ্বরী, বিআই মশাই আশীর্বাদের জন্য রাজি হয়ে গেছেন। উনি ভুল স্বীকার করেছেন, বললেন আশীর্বাদটা সেরে ফেলুন। হাতে মাত্র 2 দিন সময়, কেনাকাটি করতে হবে, আত্মীয়দের নেমন্তন্ন করতে হবে, অনেক কাজ পড়ে আছে। দাদা, আমার একটা রিকোয়েস্ট আছে। বল না। আমাদের বাড়ির অনুষ্ঠানে ভৈরবীর ফ্যামিলিকে ডাকতে পারি? ওনাদের শুধু ডাকতেই হবে না প্রজাপতি অফিসে খুলতে হবে? এই তুই থাম তো। ডাকা তো উচিতই, এটা জিজ্ঞেস করার কি আছে? থ্যাঙ্কস বৌদি। এই কি হয়েছে? বস, ভায়োলিন বক্সের বন্দুকটা পাওয়া যাইতেছে না। আমি কিছু জানি না। ওটা কে নিয়ে যেতে পারে? কেন? আপনার জন্মদিনের জন্য সারপ্রাইজ গিফট এনেছি, দেখলেই পাগল হয়ে যাবেন। দেবের ওই স্পেশাল পোস্টারটা এনেছিস নাকি? আপনার মাথায় এসবই করে খালি। আরে চোখ থেকে কাপড়টা খুলুন না আগে। ওকে, তুই আমার যোগ্য শিষ্য। দেখুন কি হলো। কি লজ্জা পাচ্ছ? মুখ হা করে বসে আছো, বাজাও। আমার কাপা দেখে লজ্জা পাওয়া মনে হচ্ছে। আরে তুমি তো সঙ্গীত বিশারদ। আমার ফিঙ্গারপ্রিন্ট পেলে পরকাল ঝরঝরে হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টের জন্য ভয় পাচ্ছ? এটা বন্দুক না তলোয়ার। আপনি বুঝছেন না, আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে রাজারাম বাবু। হাত লাগালেই আমার জন্মদিন মৃত্যুদিনে পরিবর্তন হয়ে যাবে। আরে গুরুজি, এটা বাজানো তো আপনার ছোটবেলার স্বপ্ন। আরে নিকুচু করেছে আমার স্বপ্ন, তুই থামবি? এটা তো ভিকি বাবার নিজস্ব ভায়োলিন, ওনার পারমিশন ছাড়া বাজায় কি করে? একদম উচিত নয়। ভিকিকে আমি বলে দেবো। এ পুরুষোত্তম, ভায়োলিনটা বের করে ওকে দাও। বস, বন্দুকটারে বার করলে সব শেষ হয়ে যাইবো বস। আপনি কিছু একটা করেন বস। না না, এখানে এসো না, এখানে এসো না, ওখানেই দাঁড়িয়ে থাকো। না 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 না, কাছে আসবে না, কাছে এসো না। না না, কাছে এসো না। রাজারাম বাবু, আপনারা সরে যান, তাহলে সবাইকে আমি গুলি করতে বাধ্য হব। এই বন্দুক থেকে গুলি বেরোনো বন্ধ হয় না। সাবিত্রী, এরকম আর্মি চোখটা বন্দুক খোলো। মনে হচ্ছে। ভায়োলিন দিয়ে গুলি বেরোয় না। আরে এটা তো ভায়োলিন। এটা বক্স থেকে বেরিয়ে হাতে কি করে চলে গেল? আরে আপনি তো দিলেন ওনারে অন্ধকারের মধ্যে। আপনি ওই ককটেল মেশানো ডাবেসল খাননি তো, তাই ভুল হইতাছে। দেখুন এত লম্বা ভুল। আরে বন্দুক ওখানে, গুলি এখানে, বেচারা ফায়ারিং কি করে করবে? তাড়াতাড়ি দিন ওকে। না, ফাটিয়ে দাও। ভায়োলিন না বোম যে ফাটাবো? না না, আমি বলছিলাম বাজান। এই সব তো একসাথে বাজাবো। তুমি শুরু করো, আমি সুরে সুর মিলিয়ে দেবো। দুজন মিলে বাজালে খুব মজা হবে, তাহলে রাত ভোর বাজাবো। শুরুই করেনি এখনো। হ্যাঁ, শুনো না, খুব বাজাতে ইচ্ছা করছে। বাজাও না। বাজাইতেছে না ঘইতেছে। এটা কোন রাগ রাগ? প্রেমা ভরি। দারুণ দারুণ দারুণ। ভিকি, বিয়েতে হ্যানারে দিয়ে প্রোগ্রাম করালে কেমন হয়? দাদা, হ্যাঁ বল। ভৈরবীর ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওই যে ও এসে গেছে। নমস্কার। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সেটা আবার কেন? ছেলের বাড়ির লোক মেয়ের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়, এটাই সংস্কৃতি। কিন্তু আপনাদের এখানে আসতে হবে। আরে এইসব হলো পুরনো কথা। এমনিতেও আমরা হলাম এই শহরেরই। এখানে আসতেই পুরনো স্মৃতি, এখানকার সোঁদা গন্ধ সব মনে পড়ে গেল। তার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদের প্রাপ্য। আপনাদের জন্যই তো ভিকিকে ফিরে পেলাম, আর এর থেকে বড় আনন্দ কি হতে পারে? আরে হচ্ছেটা কি রাজা? আত্মীয়দের সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলবে? চলো চলো, ভেতরে চলো। আরে ব্যাগটা উঠাও। নাও, চলো। তোর পছন্দের কোনো তুলনাই হয় না। ফ্যামিলিটা দেখে তো মনে হয় বেশ পয়সা আছে ওদের। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। কিন্তু এত বড়লোক ঘরের মেয়ে একটা ফোকর সুপারভাইজারের প্রেমে কি করে পড়ে গেল? কি মন্ত্র পড়েছে বলো তো বাছাধন? কি বললো সুপারভাইজার? তোমার ওই মন্ত্র কেন চাই? তোমার কি বাংলো আছে না ফ্ল্যাট? একটা ছোট ঘর পর্যন্ত নেই। আরে বাপরে, নিজের একটা ছোট ঘরও নেই, কিন্তু কথা তো খুব বড় বড় বলছিল। আর 4 চাকা আছে তো? কার দূরের কথা, সাইকেলও নেই। তাহলে তোমার চলে কি করে বলো? তোমার কি করে চলে শালাবাবু? শুনলে কি জিজ্ঞেস করলো? উত্তর দাও। কিভাবে চলে ইনকোয়ারি পরে করবে। এর থেকে মদের গন্ধ আসছে, কেটে পড়ো। এখনই বাবাকে বলতে হবে। বাবা 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 দাদা, আমি এক্ষুনি আসছি। বাবা, এই যে ভিকি নিজেকে সুপারভাইজার বলে বেড়ায়, মালটা 1 নম্বরে ঢপবাজ। আচ্ছা, বাবা বলছিল একটা ঘরও নেই ওর কাছে, বিশ্বাস করো। ও যা বলেছে সব ঢপ দিয়েছে, তুমি টেরও পাওনি। আরে বাপরে, কি বললি?
এতক্ষণ কালার সামনে বাঁশি বাজালাম। বাবাকে কালা বলছিস? হ্যাঁ, এই কথাটা ভালো করে কানে গেছে, তাই না? তোমাকে বলে লাভ নেই, যাকে বলার তাকেই বলবো। যাও তো এখান থেকে। ও মামা, আরে শুনে যা মামা। বাজি করা। কই যাস? ওই দিকে যাচ্ছি। তোমার বন্ধুরা ঠকিয়েছে। কিভাবে ঠকালো? তুমি একটু আগে নিজের দাদাকে মিথ্যা কথা বলেছিলে কিনা? জীবনে কোনোদিন মিথ্যে যদি বলিনি। তোমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিই তাহলে প্রতিটা মিথ্যার বদলে একটা করে চড় খাবে তো? আমি সত্যি প্রমাণ করলে? দুটো চড় খেতে রাজি আছি। শুরু কর। তোমার কাছে অনেকগুলো ভিলার আছে, তুমি নিজের দাদাকে বলেছো, কিন্তু তোমার কাছে আসলে একটা ছোট ঘরও নেই, আমি নিজের কানে শুনেছি। ওরে গর্ধব, কলকাতায় আমার কাছে বড় বাংলো রয়েছে, কিন্তু ছোট ঘর কোথাও নেই। তাহলে তো ঠিকই বলেছি। দুই খান স্যার, তুমি বলেছো কলকাতায় তোমার কাছে অনেকগুলো গাড়ি আছে, কিন্তু তোমার কাছে একটা সাইকেলও নেই। এই মিথ্যাটা বলনি? ওরে ছানার জিলিপি, কলকাতায় আমার কাছে প্রচুর গাড়ি রয়েছে, কিন্তু সাইকেল একটাও নেই। তাহলে আবার খা। এই থামো, আমাদের তো একটা মিথ্যার বদলে দুটো চলের কথা হয়েছিল, তাহলে এক্সট্রা কেন মারা হলো? এইদিকে দেখ, সবার তরফ থেকে কইছিল। মাথাটা গেছে গিয়া। তোমরা তো দেখছি অঙ্কেতে খুবই কাঁচা। আমাদের মধ্যে তো এই কথাটাই হচ্ছিল যে একটা মিথ্যার বদলে দুটো চড় খেতে হবে। কিন্তু তোমরা তো তিনজন। তুই দেখতে গাধা, কিন্তু অঙ্কে খুব পাকা। কেমন লাগলো? কথাটা তো একদম ঠিকই, কিন্তু হিসাবে কোনো একটা গরমিল রয়েছে। এখন টাইম নেই, পরে হিসাব করব। কিন্তু আমাদের কাছে প্রচুর টাইম। আরে আমার তো কাজ আছে। কিন্তু আমরা যে ফাঁকা আছি। কি বলে ফাটা মাসে জেনে বুঝে পা দেওয়া। স্যার, তোমাকে হিসাব শেখালাম তো তুমি আমাকে চড় মারলে, কিন্তু তোমার বন্ধুরা ফ্রিতে আমাকে চড় মারলো। আচ্ছা বলো তো কি চাইছো? আমাদের কি চাই স্যারকে একটু বোঝাও। ওকে বস। শোন, হ্যাঁ কইব ভাই, আমাদের বসে দুই খান পলিসি। প্রথম, ওর সাথে যে ঝামেলা পাকাতে আসে তারে স্ট্রেচারে শুইয়া ফেরত পাঠায়। তোর মতো নাথ পাগল গুলারে মেন্টাল হসপিটাল পাঠায়, পুরা পাগল কইরা দেয়। আরে রাতে বুঝাইতে হইব। তোদের দুজনকে দেখাচ্ছি মজা। নিন না আপনারা প্লিজ। রাজারাম বাবু, যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো আর অমায়িক মানুষ আপনি। আমার ভৈরবীর জন্য এর চেয়ে ভালো শ্বশুর বাড়ি শত চেষ্টাতেও খুঁজে পেতাম না। এবার যাবার অনুমতি চাইব। আরে এটা আপনি কি বলছেন বেআই মশাই? আপনারা এত দূর থেকে এখানে এসেছেন, এভাবে খালি হাতে যেতে দেওয়া যাবে না। আশীর্বাদ সেরে বিয়ের পাকা কথা বলে যান। বাড়ির জ্যেষ্ঠই অনুমতি দিয়ে দিয়েছে তো মানা করার প্রশ্নই ওঠে না। যেমন আপনার ইচ্ছে। এই না হলে কথা। এই রবীন্দ্রটা ফোনও তুলছে না। আরে শান্ত হও। নতুন শহরের নতুন লোকের ব্যাপারে খোঁজ খবর নিতে একটু সময় তো লাগবেই। তা বলে তুমি এতটা উত্তেজিত হলে কি করে? রবীন্দ্র এসে গেছে স্যার। এসে গেছে নাকি? কি ব্যাপার রবীন্দ্র, তাড়াতাড়ি ফিরে এলে? স্যার, কলকাতায় প্রত্যেকটা মানুষ ওর নাম জানে। কি বলছো? এমনকি ওর অ্যাড্রেসও সবাই জানে। ও ওখানে খুবই ফেমাস। আরে বিকি দাদা হলেন আমাদের কালীঘাটের একবারে রবিনহুড। আমি ওখান থেকে সোজা কালীঘাটে পৌঁছলাম। ওর বিজনেস পার্টনার গুপ্তর সঙ্গেও দেখা হলো। ও আমাকে আটক করলো। আমি নিজেকে সাংবাদিক বলাতে তবে ও আমায় ছাড়লো। ওর সবকিছু আমি তখনই জানতে পারলাম যে ও কখন আর কিভাবে ভিকি থেকে ভিকি ভাই হয়ে গেল। কালীঘাট আমাদের, অনেক বছর ধরে এখানে আছি, আমরা এখান থেকে যাব না। শেঠজি, আপনি কোটি টাকার হোটেল বানাচ্ছেন, কিন্তু হোটেল বাড়ি থেকে বড় হতে পারে না। স্টে অর্ডার পাওয়ার পরেও আপনি ধমকাতে চলে আসেন। আরে তোমরা কোর্ট অর্ডারের ওপর ভরসা করো, আর আমি মুখার্জি দাদার উপর ভরসা করি। যারা আমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে জ্যান্ত কেটে ফেলে আমি শিয়াল কুকুরকে খাইয়ে দিই। আর তোরা যেই ভিকির উপর ভরসা করছিস, ওর ক্ষমতাই নিয়ে আমার সামনে দাঁড়াবা।
এই, আর যদি তোকে এই এলাকায় কখনো দেখি তাহলে নিজের পায়ে আর কোনোদিন দাঁড়াতে পারবি না। ওঠ! যখন আমি খেতে পেতাম না, এই কালীঘাটেই আমি খাবার পেতাম। এখানেই আমি থাকার জন্য আশ্রয় পেয়েছিলাম। এখন এই কালীঘাটকে বাঁচানো আমার দায়িত্ব। আমি পিছু পা হব না, আপনারা চিন্তা করবেন না। অসংখ্য ধন্যবাদ। এই লোকটিকে বোঝাতো বড় দায়। কেউ ওকে কখনো শুধুমাত্র খাবার খাইয়েছিল, তাতেই ও তাদের জন্য প্রাণ দিতে রাজি, আর তুমি কিনা তার হোটেলগুলোই বন্ধ করে দিলে। কি রবীন্দ্র, বাড়ি খুঁজতে কোনো প্রবলেম হয়নি তো? বাই দ্য ওয়ে, আমার ইনফরমেশন বার করতে গিয়ে নিজেই ফটো হয়ে যাচ্ছিল। এ কলকাতা থেকে বেঁচে ফিরেছে শুধুমাত্র একটা মানুষের জন্যই, আমি। আমি কি জিনিস আশা করি বোঝা গেছে। জিকে, প্রতিটা মানুষই জিততে চায়, কিন্তু খুব কম মানুষ অন্যদের উপকার করে বাঁচতে চায় আর অন্যদের ভালো রাখতে চায়। যেমন আমার দাদা, ওনার মুখের হাসি যদি উড়ে যায় তাহলে আমার বুকে ব্যথা করে। ছোটবেলায় তোর শ্বশুর একটু বেশি কাঠি করেছিল আমাদের, আর এবার তুইও সেটাই করছিস। থেমে যা জিকে, আমায় রাগাস না। কেন রে, বেশি রেলা দেখাচ্ছিস? আমাকে কিন্তু একদম রাগাস না, নইলে কিন্তু ভূমিকম্প হবে। তোর চোখের সামনে তোর পরিবারের প্রত্যেকটি লোকজনের এমন অবস্থা করব যে ওরা হাসতে ভুলে যাবে, আর তুই কিচ্ছু করতে পারবি না। হেসে নে, যত ইচ্ছা হেসে নে। তোর যে লোকটা হোটেলের খাবারে বিষ মিশিয়েছিল তাকে আমি ধরে ফেলেছি। কি রে, তোর হাসি কোথায় গেল? তোর বন্ধ করানো হোটেলগুলো যখন খুলে যাবে, তোর কালো ইতিহাস যখন সবাই জানবে, তোর সাম্রাজ্য এই বরফের মতো গলে যাবে। তোকে এক ঢোকে শেষ করে ফেলবো। দেখলি জিকে, শুধুমাত্র ওয়ার্নিং শুনে তোর হাসি কোথায় উড়ে গেল। একটা অ্যাডভাইস দিচ্ছি তোকে, নিজের হাসি মুখের ছবি তুলে এই দেওয়ালে টাঙিয়ে রাখিস তুই, কারণ এরপর থেকে তোকে শুধু কাঁদতে হবে, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। একটু স্ট্রং হয়ে গেছে তাই না? কোনো ব্যাপার না, গিলে ফেল। মনে রাখিস, দাদার সাথে শত্রুতা করেছিস, কিন্তু সামলাতে হবে আমাকে। অল দ্য বেস্ট। ব্রেকিং নিউজ, রাজারামের হোটেলের বিষাক্ত খাবার খেয়ে অনাথ আশ্রমের বাচ্চাদের অবস্থা আশঙ্কাজনক। যদি বাচ্চাদের কিছু হয়ে যায় তাহলে রাজারামকে জেলে যেতে হবে। হোটেল আনন্দ পাকাপাকিভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সিস্টার, অক্সিজেন লেভেল বাড়াও। ডক্টর, ওকে স্যার। ও রিকভার করছে না কেন? খাবারের মধ্যে কি বিষ ছিল আর তাতে কি কি কেমিক্যাল ছিল সেটা এখনো বোঝা যাচ্ছে না, সেই জন্য আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারছি না। কিছু বাচ্চা রেসপন্ড করছে, কিন্তু কিছু বাচ্চার অবস্থা খুবই শোচনীয়। কিন্তু যাই হোক, দিল্লির কিছু স্পেশালিস্ট ডক্টরদের সাথে কথা বলছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। ডক্টর, স্পেশালিস্ট ডক্টরদের ডাকুন, যা খরচা হবে আমি দেব। আপনার মনটা খুবই বড়, আমরা আমাদের দিক থেকে সব প্রচেষ্টা করছি। থ্যাংক ইউ ডক্টর। চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ওকে ওকে স্যার। উকিল বাবু। হ্যাঁ, আরে আরে, দাদা তো এইমাত্র বেরিয়ে গেলেন। সেই জন্যই তো আমি এসেছি, দাদার কেসের ব্যাপারে ডিসকাস করাচ্ছিল। দাদার আশ্রমে বাচ্চাদের যে ফুড পয়জনিং হয়েছে সেই কেসটা হচ্ছে যে বাচ্চাদের যে খাবার দেওয়া হয়েছিল তাতে কিছু বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে, ফলে ফুড ইন্সপেক্টর কেস করে দেয়। কিছু মিশিয়েছিল, সেই জন্য ফুড পয়জনিং হয়েছিল। আচ্ছা, পুলিশ এই কেসে কোনো ক্লু খুঁজে পায়নি? আসলে জিকে ইনভেস্টিগেশনে প্রচুর বাধা দিয়েছে। এই ষড়যন্ত্রটা কে করেছিল ঠিক খুঁজে বার করব, সত্যিটা সবার সামনে আনবো, দাদাকে নির্দোষ আর জিকে দোষী প্রমাণ করব। আরও একটা উপায় আছে। আর একটা উপায়? এই লোকটা কে? এই জিকের ফুড কোম্পানিতে কাজ করা একজন সায়েন্টিস্ট, এর নাম হলো মহেশ। ওখানে যেসব ভেজাল মেশানো হয় আর হেলথ প্রবলেম নিয়ে অনেক রিসার্চ করেছে ও। দাদা যখন মিডিয়াতে এটা জানালেন যে জিকে ফুডস ক্ষতিকারক, সেই সময় এই মহেশ দাদার সাথে এসে দেখা করে। জিকের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছেন সব সত্যি স্যার। অ্যাকচুয়ালি চায়না থেকে সব ভেজাল মালগুলো নিয়ে এসে অ্যাপ্রুভাল ছাড়াই এই বাজারে বিক্রি করছে।
চিপসে ভালো তেলের জায়গায় পামোলিন তেল ইউজ করছে, যার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। চাইনিজ সল্টের বদলে আজিনামোটো মেশাচ্ছে, যার থেকে ছোট বাচ্চা আর বড়দের মধ্যেও ব্রেন সেল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে ব্রেন ঠিক করে ফাংশন করে না। অনেকদিন ধরেই আমি জিকের সব প্রোডাক্টগুলোকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করছি। ল্যাব রিপোর্ট তৈরি হয়ে গেলেই আমি নিজেই এসে আপনার সঙ্গে দেখা করব। আর ততদিন আমার ফোন সুইচ অফ থাকবে, কারণ জিকের ছেলেরা আমার ফোন ট্যাপ করতে পারে স্যার। ঠিক সময় আমি আপনার সঙ্গে যোগাযোগ করব স্যার। তারপর আর তার সাথে কন্ট্যাক্ট হয়নি। আমরা ওকে খুব খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আরও সন্ধান পাইনি। উল্টে আমার তো এটা মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে ও জিকের খপ্পরে পড়েছে। না স্যার, যে খাবারে বিষ মিশিয়েছে আর এই সায়েন্টিস্ট মহেশ দুজনই জিকের জন্য বিপদ। ওরা দুজন বেঁচে আছে তাই জিকে আমার দাদার পেছনে লেগে আছে। যে বিষ মিশিয়েছে তাকে খুঁজে বার করতে হবে, তবেই সত্যিটা সামনে আসবে। কিন্তু তুমি যা করবে তা ফাইনাল হিয়ারিং এর আগে করতে হবে। নমস্কার। নমস্কার। কাকা, সেই দিন অনাথ আশ্রমের জন্য কে রান্না করেছিল? আমি করেছিলাম বাবা। সেই দিন খাবার তৈরির পর রাজারাম বাবু নিজেই খাবার চেখেছিলেন আর ভালোও বলেছিলেন বাবা। আর আশ্রম পর্যন্ত খাবার কে নিয়ে গেছিল? সেই দিন রহিম ভাই। আমি গেছিলাম, কিন্তু হ্যাঁ বলুন। আশ্রম যাওয়ার পথে মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমাকে হসপিটাল যেতে হয়েছিল। তাহলে কে নিয়ে গেছিল? আমাদের রাজু। এ হলো রাজু, আমাদের রেস্টুরেন্টের ম্যানেজার। নমস্কার। এই রাজু তো আমাদের লোক, তাহলে বিষ কে মেশালো? রহিম ভাই, আপনার মেয়ের শরীর কেমন আছে? আল্লাহর দোয়া আছে, ও এখন সুস্থ আছে। যে ট্রাকটা ধাক্কা মেরেছিল ওর ড্রাইভারই ওর চিকিৎসা করিয়েছিল। খুবই ভালো মনের মানুষ, ও আল্লাহর বান্দা। ওর নাম মনে আছে? অমিত নামের কেউ ছিল, ও ইউপির লোক, আর ট্রাকটা ওরই ছিল। ও খুব ভালো ড্রাইভার ছিল স্যার। ড্রাইভার? হ্যাঁ স্যার। কোথায় থাকে? ও থাকে এখানে অমিত নামের এক ড্রাইভার আছে। কোথায় থাকে ও? হ্যাঁ দাদা, এখানেই থাকে। ওই দেখুন ওইদিকে। থ্যাংক ইউ। অমিত। হ্যাঁ, আপনি কে? একটা অ্যাক্সিডেন্ট করাতে হবে। কে? ধাক্কা মেরে হসপিটালে ভর্তি করতে হবে। রেড বল। মনে হচ্ছে আপনি নেশা ভাঙ করে এসেছেন। আমি এসব কাজ করি না, শুধু সৎ পথেই কাজ করি। আমায় এখানে জিকে পাঠিয়েছে। কোন জিকে? আপনি মনে হয় অন্য কাউকে খুঁজছেন। আরে যান স্যার, গিয়ে নিজের কাজ করুন, গিয়ে যান যান। রাজু বললে করবি? হ্যাঁ, সবকিছু জানি আমি। রাজু সবকিছু বলে দিয়েছে। বেটা রাজু এক নম্বরের বেঈমান, আমাকেও ফাঁসিয়ে দিল। ফোন কর, ফোন কর ওকে, ফোন কর ওকে। স্যার, জিকে স্যারের ফোন এসছে। উনি আপনার সঙ্গে কথা বলতে চান। জিকের ফোন? হ্যালো মুখার্জি, কথা আছে শত্রু শত্রু নাকি পরম মিত্র হয়। যদি তোমার জোর আর আমার বুদ্ধি একসাথে কাজ করে। প্ল্যানটা কি? ওর ফ্যামিলি এখানে হায়দ্রাবাদেই থাকে। তোমাকে জানিয়ে রাখি, পরিবারই ওর উইক পয়েন্ট। বর্দার জন্য ও জীবনও দিতে পারে। এটাই হলো প্ল্যান। যেই প্রতিশোধের আগুনে আমরা দুজনেই জ্বলছি, চলো ওই আগুনে ওকেই জ্বালিয়ে দিই। তাড়াতাড়ি এসো, মিলে শিকার করব। ওকে। ওয়েলকাম টু হায়দ্রাবাদ মুখার্জি। শত্রু শত্রু পরম মিত্র হয়, কিন্তু প্ল্যানটা কি? এক্সকিউজ মি, বলো রাজু, কি হয়েছে? স্যার, ভিকি অমিতকে খুঁজে বার করেছে আর ও আমার ব্যাপারে সব কথা বলে দিয়েছে। ও ভিকি এখন আমাকে যেভাবেও খুঁজে বার করবেই। এত ভয় পাচ্ছ কেন? তুমি এখনই ওখান থেকে বেরিয়ে আমার হাই টাওয়ার বিল্ডিং এ এসো। ওখানে আমার লোক তোমায় পিক আপ করার জন্য আসবে। আজ মাঝরাতের মধ্যেই তোমায় দুবাইয়ে পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছি স্যার, আমি সোজা ওখানেই পৌঁছচ্ছি স্যার। ফাটাফাটি ব্যাপার। এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। প্ল্যানটা কি বলো? এই নাড়া। হ্যাঁ স্যার। এখনই তুই ওই ভিকিকে ফোন করবি আর রাজুর লোকেশনটা ওকে দিয়ে দিবি। হ্যালো, আপনি রাজু নামের যাকে খুঁজছেন না? ও হাইওয়ের পাশে সানি টাওয়ারে লুকিয়ে আছে। জিকের লোকেরা যাচ্ছে ওকে মারতে। তাড়াতাড়ি যান, আপনার কাছে সময় নেই বেশি। আপনি কে? আপনার ভাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী। রাজা রামের আরেকজন হিতাকাঙ্ক্ষী আছে। তাকে এভাবে ভুলে গেলে কি করে চলবে শ্বশুর মশাই? বুঝে গেছি, আমি বুঝে গেছি।
এই ওইদিকে ধরোকে, যেন পালাতে না পারে। জিকের লোকরা আমাকে খুঁজছে আর স্যার। ওই হারামজাদাটাকে। ওখানে এই! এই, ধর এই শয়তানটাকে। ভিকিদা, আমাকে ক্ষমা করে দাও ভিকিদা। আমি টাকা পয়সার লোভে পড়ে গেছিলাম, নিজের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব করছিলাম। আমাকে কোর্ট নিয়ে চলুন না, আমি সব সত্যি কথা স্বীকার করে নেব। এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। তুই আমার ছেলের যা অবস্থা করেছিলি তা হয়তো সময়ের সঙ্গে আমি ভুলে গেছি, কিন্তু কলকাতাতে তুই আমার প্রেস্টিজে গ্যামাক্সিন করে দিয়েছিলি, তার হিসেব তো বরাবর করবই। এই থাম! থাম! এই রাজু, রাজু, তুমি ঠিক আছো? আমাকে বাঁচান ভিকি দাদা। ভিকি ভাই ছেড়ে দাও আমার বাবাকে, এরপর আর কোনোদিন তোমার রাস্তায় আসবে না। ভিকি, আজকে ওর ব্যাপারে এইসব জানার পর আপনাদেরও না জানালে আমি অন্যায় করতাম। ওর আসল সত্যটা আপনাদেরও জানা উচিত। এই বিয়েটা সম্ভব নয়। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি।
তুই আমার ছেলের যা অবস্থা করেছিলি তা হয়তো সময়ের সঙ্গে আমি ভুলে গেছি, কিন্তু কলকাতাতে তুই আমার প্রেস্টিজে গ্যামাক্সিন করে দিয়েছিলি। কি রে ভিকি, এটা কি সত্যি? তোর দাদা তোর ব্যাপারে এসব কি বলছে? ভৈরবীর বাবাকে ডেকে ও তো তোদের বিয়েটাও ভেঙে দিল। উনি আমাদের ওপরে ভরসা করেছিলেন, ওর ওপরে নয়। তোর আসল রূপটা কি? যে ভিকি আমাদের সামনে দাঁড়িয়ে আছে সে নাকি অন্যের মুখে যা শুনলাম? দুটোই সত্যি বৌদি, যেভাবে দেখতে চাও। দাদা বলল আমি বদলাতে পারিনি, সেটা সত্যি। ভৈরবীকে ভালোবাসি, সেটাও সত্যি। তোমাদের সবার সাথে পরিবারের মতো থাকতে চাই, সেটাও সত্যি। আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি মিথ্যে? না দাদা, আমরা দুজন আলাদা কেন সেটা ভেবেছ? ছোটবেলা থেকে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছো আমায়, কিন্তু আমি তোমার মতো হতে চাইনি। কেউ হাত ওঠালে সেটা ভেঙে দিয়েছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, নিজের মতো সবাইকে জবাব দিয়েছি। নিজের দোষ ঢাকার চেষ্টা করো না। আমার মনে হয় আমি কোনো ভুল করিনি দাদা। যেটা আমার মনে হয়েছে ঠিক সেটা আমি করেছি, শুধু তোমায় বলিনি। তোমার প্রবলেম যাতে আমি না জানতে পারি সেই জন্য সবাইকে দিয়ে মিথ্যে বলিয়েছো তুমি। দুজনেই নিজেদের সত্যি লুকিয়েছি। এই, কারো ভালোর জন্য মিথ্যে বললে সেটা অন্যায় নয়, কিন্তু কোনো সত্যের কারণে কারো মৃত্যু হলে সেটা ভয়ঙ্কর। যদি সত্যি বলে দিতাম তাহলে এই ঘরে আমায় থাকতে দিতে? তোমার কাছে সত্যি কথা বলা, সৎ পথে চলা, সবাইকে ভালো রাখা, এইগুলো ঠিক, কিন্তু বাইরে তা নয়। আগে যিনি নত হতেন তাকে সম্মান দেওয়া হতো, এখন যে মারতে জানে তাকে সম্মান দেওয়া হয়। আগে ভুলটাকে ভুল দেখানোর জন্য প্রমাণের দরকার পড়তো না, কিন্তু এখন সত্যিটাকে সামনে আনার জন্য প্রমাণ দরকার পড়ে। সময়ের সাথে সাথে তোমাকেও নিজের চিন্তাধারা বদলাতে হবে দাদা। তার জন্য কি গুন্ডামি করবে? এই বাড়ির কিছু নিয়ম আছে, এই পরিবারের কিছু সংস্কার আছে, এখানে থাকতে হলে সেগুলো মেনে চলতে হবে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রাজা, ও শুনছো? এ তুমি কি বলছো? বাইরের কেউ কোনো ভুল করলে আমি তাকে ক্ষমা করি না। তাহলে তুমি বলো, নিজের কেউ ভুল করলে কি করে ক্ষমা করব আমি? ওকে এখান থেকে চলে যেতে বলো। আমি কেন যাব? আমি যাব না, কোথাও যাব না। আমি ফিরে আসার পর দাদা পুজো করালো, বৌদি প্রতিদিন ঠাকুরের কাছে আমার ভালো চায়, আর আজ এই বিপদের দিনে আমি বাড়ি ছেড়ে চলে যাব? মনে রাখো এই বাড়িতে কিন্তু আমারও অধিকার আছে। অধিকার আছে, নিশ্চয়ই আছে। যদি তুই সৎ হতিস, যদি না কাউকে ঠকাতিস। আমরা সবসময় এই পরিবারের পরম্পরা, মান সম্মান নিয়ে গর্ব করতাম, অধিকার নিয়ে ভাবতামই না। তোর নিজের অধিকার চাই না? ঠিক আছে, আমরাই চলে যাচ্ছি। দেখো না, ভিকি চলে যাচ্ছে। ভিকি, ভিকি, যাস না বাবা। ভেবেছিলাম আমি ফিরে এলে দাদা খুব খুশি হবে, কিন্তু এখন বুঝতে পারছি আমি গেলে দাদা শান্তি পাবে। আমি এখানে আর থাকতে পারবো না প্রতি। ভিকি, এত
বছর ধরে আমায় ছেড়ে থাকা শিখে গেছে। আমিও তাই এবার চেষ্টা করব একা থাকার। বৌমা, বৌমা, বিরাট বড় অনর্থ হয়ে গেছে। কি হয়েছে কাকাবাবু? ফোন এসেছিল, হঠাৎ বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেছে, হসপিটালে বদলাতে হবে। আমি আর রাজা হসপিটালে পৌঁছালাম, কিন্তু ওখানে বাচ্চারা তো ঠিকঠাকই ছিল। জানতে পারলাম চক্রান্ত করে হসপিটাল বদলাবার চেষ্টা চলছে। আমি আর রাজা মিলে ওদের থামাবার অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরা অনেক লোক ছিল। বাচ্চাদের সাথে সাথে রাজাকে ওরা সঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ বৌমা, আমি নিশ্চিত এর পেছনে জিকেরই হাত আছে। হ্যাঁ, বৌদির এতগুলো মিসড কল? হ্যাঁ বৌদি, যা বলছি শোন, আজ কোর্টে তোর দাদার কেসটার হিয়ারিং আছে, ফাইনাল হিয়ারিং। তুই একবার আসতে পারবি? বৌদি, কোর্টে না গিয়ে এখানে নিয়ে এলে কেন? কি হয়েছে দাদার? সময় হলে সব জানতে পারবি। এখন তুই আমার সঙ্গে আয়। আর ভিকি, ভেতরে যাই হয়ে যাক না কেন, আমার কথা শেষ না হলে তুই একটাও কথা বলবি না, বুঝেছিস? আয়। পাল বাবু, আমার স্বামী কোথায়? উত্তর দিন কমিশনার বাবু। আজকে শাস্তি পাওয়ার দিন ছিল, তাই পালিয়ে গেছে। কোর্টের সিদ্ধান্ত এলে পরে ওকে ঠিক খুঁজে বার করা হবে। মিথ্যে বলার একটা সীমা আছে। মিথ্যে বলে হসপিটালে ডেকে আমার স্বামীকে সেখান থেকে কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছে। পুলিশ এখনো অবধি কোনো অ্যাকশন নেয়নি, মানে ওদেরকেও কিনে রেখেছ। এবার তোমাদের সত্যি বলতেই হবে, কোথায় আমার স্বামী? একবার আমার জামাই কেসটা জিতে যাক, তারপর আমি তাকেও খুঁজে বের করব। দেখতে হবে লজ্জাবশত যেন আত্মহত্যা না করে বসে। আর রাজারামের তো কোনো ছেলে পুলে নেই না, ওর চিতায় মুখাগ্নি দেওয়ার দায়িত্বটাও একে দিয়েই পালন করিয়ে নিও। তুমি কি করবে, কিভাবে করবে আমি কিচ্ছু জানি না। আমি কোর্টে তোমার জন্য অপেক্ষা করব। ও যেখানেই থাকুক না কেন, 10:30টার মধ্যে ওকে কোর্টে নিয়ে আসা তোমার দায়িত্ব। ও কেস হেরে গেলে আমি সহ্য করতে পারবো না, আর ও পালিয়ে গেছে এটাও আমি কিছুতেই মেনে নেব না।
জজ সাহেব পৌঁছে গেছেন, কিন্তু রাজারাম বাবু এখন এলেন না, কিছু গন্ডগোল হবে না তো? আপনি চিন্তা করবেন না, ও ঠিক চলে আসবে। ভিকি সময় মতো ওকে ঠিক নিয়ে আসবে। দাদা দাদা, তুমি ঠিক আছো? দাদা, যদি এক পাও আগে এগিয়েছিস না, তাহলে বাচ্চাগুলোকে আর জ্যান্ত দেখতে পাবি না। আরে আয়, সাহস থাকলে এগিয়ে আয়। আয় না, এগিয়ে আসার আগে দেখে নে। আয়, দেখ না বাচ্চাগুলো কেমন কষ্ট পাচ্ছে। আয়। কি উকিল বাবু, রাজারাম এলো না তো? যান গিয়ে অন্য কেস লড়ুন। হ্যালো ম্যাডাম, আপনার স্বামী পালিয়ে গেল তো? আসলে ভিতর ডিম একটা। রক্ষক হতে চেয়েছিলি না ওই বাচ্চাগুলোর আর নিজের বড় দাদার? আমার প্রত্যেকটা চালকে তুই বানচাল করে দিয়েছিস। তোর পর্দাকে মারার জন্য আমি গুন্ডা পাঠিয়েছিলাম, তুই ওদেরকেও ছাড়িসনি। ভিকি, যখন তোর পর্দা পরিবারের সঙ্গে বসে যজ্ঞ করছিল, তখনই তোদের ফ্যামিলিকে ফিনিশ করে দিতাম, কিন্তু ওখানেও তুই আমায় আটকেছিস। তোর মৃত্যু কোন দিক থেকে আসবে সেটা কেউ জানে না। আমি থাকতে আমার ফ্যামিলিকে টাচও করতে পারবি না, ওদের মুখের হাসি ছিনিয়ে নিতে পারবি না, এটাই তুই তখন বলেছিলি না? আমি যে বিয়েটা আটকেছিলাম সেটাও তুই করিয়ে দিলি। বেআই মশাই আশীর্বাদের জন্য রাজি হয়ে গেছেন। মুখার্জিকে কলকাতা থেকে ডাকিয়ে ওই রাজুকে আমি নিজেই মারিয়েছি, আর তখনই আমি জানতে পেরে গেছি তোর উইক পয়েন্ট কোনটা। ঠিক আছে, দেখা দেখা বাঁচিয়ে। নিজের পর্দাকে বাঁচাতে এসেছিস না, কিন্তু এবার তোকে কে বাঁচাবে বল? তুই ঠিকই বলেছিস, পাপীকে পুণ্যের পাঠ শেখানো আর শয়তানদের ধর্মের কথা বলার কোনো মানেই হয় না। বাচ্চাদের মারবি?
মাই লর্ড, আজ কেসের লাস্ট হিয়ারিং এর দিন, হয়তো সেই কারণেই কোর্টে আসতে ভয় পাচ্ছে। ও কেস হেরে যাওয়ার আশঙ্কায় শাস্তি থেকে বাঁচার জন্য এতক্ষণে রাজ্যের বাইরে অথবা দেশের বাইরে পালিয়ে যাবার প্রচেষ্টায় রয়েছে। রিপোর্টার ম্যাডাম, খবর আমার থেকে শোনো, ও পালিয়ে গেছে, তুমি শুধু ব্রেকিং নিউজ চালাও। মাই লর্ড, কেস শুধুমাত্র মুখের কথায় নয়, বরং সঠিক প্রমাণ হাতে নিয়ে তবেই লড়া উচিত। প্রমাণ আছে আমার কাছে। জিকের বিরুদ্ধে প্রমাণ এতে আছে। রাজু, আমার নাম রাজু দাস। জিকে আমাকে টাকার লোভ দেখিয়েছিল। অনাথ আশ্রমে যে খাবার পাঠানো হয়েছিল তাতে বিষ আমি মিশিয়েছিলাম, আর রাজারাম বাবু টেরও পাননি। উনি তো আসলে দেবতা, নির্দোষ মানুষ স্যার। মাই লর্ড, আমি মহেশ। জিকে ফুড কোম্পানিতে আমি অ্যাজ এ ফুড সায়েন্টিস্ট কাজ করেছি। ওদের প্রসেসিং ইউনিট থেকে বের হওয়া প্রত্যেকটা প্রোডাক্টই ভেজাল। ভালো টেস্টের জন্য আর অনেক দিন প্রিজার্ভ করার জন্য ওরা ওর মধ্যে ক্ষতিকারক কেমিক্যালস মেশায়, তারপর ল্যাবে টেস্ট করার জন্য পাঠায়। এর মধ্যে বাচ্চাদের প্রোডাক্টও আছে স্যার। এগুলো আমি বেশি দিন দেখতে পারিনি, আর এর জন্যে আমাকে আর আমার পরিবারকে মারার হুমকিও দেওয়া হয়েছে। মাই লর্ড, আমি নিজের সম্পত্তি বাড়াবার জন্য বা শেয়ারের দাম বাড়ানো বা হোটেলের নাম বাড়ানোর জন্য এসব করছি না। আমি এসব লড়াই করছি আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য। কথার খেলায় পারদর্শী উনি। এই রাজারাম তার কম্পিটিটর জিকের বিরুদ্ধে প্রতিদিন নতুন ষড়যন্ত্র করে চলেছে। এতে ষড়যন্ত্রর কি আছে? জিকের বানানো প্রোডাক্টস খেয়ে হাজার হাজার বাচ্চার ক্যান্সার হয়ে গেছে, সেটাও কি পার্সোনাল ম্যাটার নাকি? দাঁড়ান, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। মাই লর্ড, হোয়াট উই ইট ইজ হোয়াট উই আর। আমরা যেরকম খাবো সেরকম তৈরি হব। মায়ের দুধের থেকে বেশি বাচ্চারা মিল্ক পাউডার খায়, ঘরের খাবারের থেকে বেশি বিস্কিট, চকলেট সিরাপ আর আইসক্রিম খায়, বাইরে পিৎজা বার্গার খায়, আর ওই সমস্ত জিনিসে এরা ভেজাল মেশায়। ন্যাচারাল আইডেন্টিক্যাল ফ্লেভার, সাবস্টেন্স, থিকনেস, প্রিজারভেটিভের মতো বীজগুলো ছোট করে লেখা থাকে, আর সেইগুলো প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া হয়। প্যাকেজড ফাস্ট ফুড খেয়ে খেয়ে আমাদের শরীরে আর রক্ত নয়, আমাদের কেমিক্যাল দৌড়চ্ছে। প্রাণ নিয়ে ছেলেখেলা করার মতো এই কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। এরকম ভণ্ড ব্যবসায়ীদের যেন ফাঁসি হয়, এরকম আইন খুব তাড়াতাড়ি আসা উচিত স্যার। না হলে আমাদের পরের জেনারেশন আমাদের চোখের সামনে মরবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের ছোট বাচ্চারা যদি ফ্রি শিক্ষা আর ফ্রি চিকিৎসা নাও বা পায়, কিন্তু এটা সুনিশ্চিত করতে হবে যাতে ওরা একটা সুস্থ জীবন পায়। মাই লর্ড, ইনি তো কোর্টের নেতার মতো ভাষণ দিচ্ছে। স্টপ ইট। এত সুন্দর কথাগুলো আপনার ভাষণ বলে মনে হচ্ছে? ও নিজের স্বার্থের কথা বলছে না, ও সমাজের ভালো আর আমাদের ভবিষ্যতের কথা বলছে। প্রতি বছর এই কোর্টে এরকম কেস আসে, তবে এই কেসটা টাকা পয়সা রোজগারের একদম ঊর্ধ্বে, বুঝেছেন? যদি আমাদের দেশের নেতা এবং ব্যবসায়ীরা রাজারাম বাবুর মতো ভাবতেন, তাহলে হাজারে হাজারে বাচ্চারা অসুস্থ হতো না, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ দেখার পর এই আদালত জিকে ফুডসকে দোষী সাব্যস্ত করলো এবং ওদের সমস্ত প্রোডাক্টকে ব্যান করা হলো। পুলিশকে এই আদেশ দেওয়া হলো যে ওদের সব ফ্যাক্টরিকে সিল করে দেওয়া হোক। সাথে সাথে রাজারামের উপর লাগানো সমস্ত আরোপ ভুল প্রমাণিত হওয়ায় ওনাকে এই আদালত নির্দোষ সাব্যস্ত করলো। কোর্ট ইজ অ্যাডজার্নড। তুমি ভাত বাড়ছো কেন দাদা? দিতে দে। সেদিন তুই খাবার খেতে খেতে উঠে চলে গিয়েছিলি, নিজেকে অপরাধী মনে হতো। দাদা আপনি বসুন না, আমি সার্ভ করছি। তুমি বসে পড়ো। ভিকি, এই নে তোর পছন্দের খাবার, ভালো করে খা। দিদি, হ্যাঁ সবকিছু কি দেওরকেই খাওয়াবি? আমাকে কিছু দিবি না? না, ও আমার দেওর নয়, আমার ছেলে। ওহো, সবকিছু ওকেই খাইয়ে দে তাহলে। ঠিক আছে, নিজেই খেয়ে নি। আরে আরে, সব নিয়ে নিল। বাপরে, খাবারগুলো দেখেই জিভে জল আসছে।